আমার ফ্যামিলিতে আমার বাবা মা আর আমরা 2 ভাই বোন। এটা কত সালের গল্প শুনছি আমরা? আমি বলতেছি 2009 সালের কথা। 2009। হ্যাঁ, ওকে। আমি পড়াশোনা তেমন করতে পারিনি। 8, 10 পর্যন্ত পড়াশোনা করেছি। তো 2008 আমার পড়াশোনা অফ হয়ে যায়। তো আমি বড়, আমার ভাইটা আমার ছোট। তো ফ্যামিলিতে থাকি, যেমন একটা ফোন ইউজ করি। সেখানে দেখা যায় যে রং নাম্বারে অনেকের সাথে কথা বলি ফোনে। তো মা এটাকে নিয়ে একটু রাগারাগি করে। রাগারাগি করতে মানে বলতে কি যে অনেকভাবেই বলে। তো আমি সেগুলো শুনি না। মনে হয় যে মার কথা শুনতে ভালো লাগে না। ফোনেই কথা বলতে বেশি ভালো লাগে এরকম। মার থেকে লুকায়ও কথা বলি। তো বলার পর দেখা যায় যে ঘরের কাজের জন্য বা যেকোনো বিষয় নিয়ে মা টুকিটাকি রাগারাগি করতেছে। তো রাগারাগির পর্যায়টা এরকম থাকে যে আমরা 2 ভাই বোন ঝগড়া করতেছি, সেটাকে নিয়ে মা ছোট ভাইটাকে নিয়ে আমাকে নিয়ে খারাপ কথা বলে, মানে বকা দেয়। তো আমার শুনতে ভালো লাগে না। তো আমি তো কাউকে শেয়ারও করতে পারি না। মা অনেক অকাট্য ভাষায় আমাকে গালাগালি করে আর বলতে থাকে যে কারো হাত ধরে চলে যেতে পারিস না, এরকম বলে। তো আমিও কাউকে বলতে পারি না। আবার দেখা যায় যে আব্বু কাজে থেকে বাসায় আসার পর মা আবার সেটা আব্বুর কাছে বিচার দেয়। তো আব্বু আবার সেটাকে নিয়ে আবার শুরু করে, এরকমই হয়। কিন্তু তাই বলে কিন্তু এই না, আমার মা আমাকে প্রচুর ভালোবাসে। যখন যা হয় তখন তাই, সেটা আবার ভুলে যায়, আমিও সেটা ভুলে যাই, আমি সেটা মনে রাখি না, সেজন্য কষ্টটা তেমন পাই না। তো তেমন বড় হতে থাকি যায়। তো 2014-তে আমার সরি 2013-তে আমার বিয়ের জন্য অনেক সম্বন্ধ আসে। আমার আব্বু বলে যে বিয়ে দিবে আমাকে। তো দেখতে আসে, তোর টাকার জন্য হয় না সম্বন্ধ, বা এইভাবে ভেঙে যায়, ছেলে খারাপ এইভাবে ভেঙে যায়। পরে আমি আমার আব্বুকে বলি যে আমি একটা চাকরি করি, আমাদের বাড়ির সাথে একটা ফ্যাক্টরি থাকে, জোস কোম্পানি, সেখানে জব করি। পরে আব্বু বলে ঠিক আছে তাহলে করো। তো আমি সেখানে যাই। সেখানে যাওয়ার মূলত কারণ ছিল অনেক, যে মা এরকম বকাঝকা করে, মারে, চুলে ধরে মারে, আমার এগুলো সহ্য না। বেশিরভাগই মা কিছু হলে চুলে ধরে মারতো, মারে চুলে ধরে মারতো, পিঠে মারতো। তো এই জন্যই যাওয়া। তো সেখানে যাই, জব করি। আপনার আমি 2013-তে ডিসেম্বরে জবে লাগি। তো লাগার পর ভালোই চাকরি করতে থাকি। তো তখন চাকরির অবস্থা আমার সাথে খুব ঝগড়া হইতো, প্রচুর ঝগড়া হইতো, যেটা মানে সহ্য করার মতো না। কথা কথা মা বলতো কারো হাত ধরে যেতে পারছ না, কারো হাত ধরে যেতে পারছ না। পরে সেখানে চাকরি করা অবস্থায় একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। তো প্রেম ভালোবাসা হয় না, সে কখনো আমাকে বলে না যে আমি তোমাকে ভালোবাসি, বা আমিও তাকে কখনো বলি না আমি তাকে ভালোবাসি। তো একদিন ওনার এক চাচতো ভাই বসে কি যেন কাজ করতেছে। তো সেখানে ওর এক চাচতো ভাই আমার ফুপুকে নিয়ে মানে বাজে মন্তব্য করতেছে, আমার ফুপু এই, আমার ফুপু সেই। তো তখন সেখানে তার মেয়েও ছিল, আমার ফুপু তো বোনও ছিল। তার মেয়ে কোনো উত্তর দেয়নি, বাট আমি উত্তর দিছি যে আমার ফুপুকে এগুলো বলতেছস। তো এটা বলার পর ওই ছেলেটা আমাকে কয়েকটা খারাপ কথা বলে। তো বলার পর আমি রাগ করে অন্য রুমে চলে যাই, কান্না করতে থাকি। তখন সেই ছেলেটা, যার সাথে আমার পরিচয় হয়েছে, সে যাইয়া বলে যে থাক কান্না করো না, ওর কথা মনে কষ্ট পায় না। পরে ওই ছেলেটা যাইয়া সবাই বলে যে ওরা দুইজন এক রুমে কি জানি করতেছে। তখন স্যারেরা সব চলে আসে। আসার পর আমাকে জিজ্ঞেস করে যে তোমার সাথে ওর সাথে সম্পর্ক কি। আমি বলছি কিছুই না। তো তখন বলে যে না থাকলে সম্পর্ক না থাকলে তোমরা দুজন একসাথে তাহলে কি করতেছো। তারপরে ওরে জিজ্ঞেস করে তুমি কি ওরে বিয়ে করবা। তখন ও বলে হ্যাঁ করবো। পরে আমাকে জিজ্ঞেস করে তুমি ওরে বিয়ে করবা। আমি বলছি হ্যাঁ করবো, জাস্ট এতটুকুই। পরে তার পরের সপ্তাহ ওরে বলি চলো আমরা বিয়ে করি। ও বলে যে বিয়ে করুম, টাকা কই। পরে আমি আমার ফ্যামিলিতে বলি মারে যে মা এরকম একটা ছেলেরে আমি বিয়ে করুম। মা বলছে তাহলে কর। মা জিজ্ঞেস করে না ছেলের বাড়ি কই, ঘর কই, ছেলে কি বিয়ে করছে কিনা, এরকম কিছু মা জিজ্ঞেস করে না। তো আমিও টাকা কিছু ব্যবস্থা করে দিয়ে বিয়েটা করি। বিয়ে করার পর বাসায় আসি। আসার পর আব্বু মেনে নিচ্ছে, কিছু বলে নাই। আমাদের একটা ঘর ভাড়া করে দিছে, টুকটাক যা পারছে আব্বু তাই দিচ্ছে ঘরে। এরকম সংসারটা ভালোই চলতে থাকে। ও কাজ করে, আমিও কাজ করি, ভালোই চলতেছে, কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। তো 2016-তে আমার বেবি হয়, এই জন্য আমি চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। বেবি হয় 2016-তে জুন মাস 21 তারিখে। হওয়ার পরে বেবিটা বুকে দুধ পায় না, যেহেতু তার জন্য ফিডার খাওয়াতে হয়, খুব কষ্ট হয়। ও বেতন ছিল কম, আর সংসার খরচ আবার বাবুর খরচ ও আমার আব্বুই দিত, বেশিরভাগই আমার আব্বু দিত। পরে ও যেখানে চাকরি করে সেখানে ঠিক মতো বেতন দেয় না। বেতন দেয় না কারণে যে মানুষের কাছ থেকে তো কথাও শুনতে হয়। এই জন্য আমি রাগ করে আমার কিছু গয়নাগাটি ওগুলো বিক্রি করে দেওয়া, ঘর ভাড়াটা সব দিয়ে দিছি পাওনাদারদের। তো তখন ও ওখান থেকে চাকরি ছেড়ে কুমিল্লায় চলে যায়, কুমিল্লাতে একটা জব করে। তো আমাকে কার কাছে রেখে যাবে, আমি তো ঢাকাতে একা। পরে আমাকে আমার মার কাছে রেখে যায়। ও এর মধ্যে আমার ভাই আবার বিয়ে করে ফেলে। পরে আমার মার কাছে আমাকে রেখে যায়।
যাওয়ার পর সে একই অবস্থা, মার সাথে আমার সাথে প্রচুর, মানে একটা ছেলের বউর সাথে ঝগড়া লাগে না, কিন্তু আমার সাথে বেশি ঝগড়া লাগে। মা উঠতে বসতে কথা শোনায়, কিন্তু সেটা আমার মনে রাখে না, কিন্তু উঠতে বসতে কথা শোনায়। আমি এটা করছি, আমিও মাকে বলি, মাও আমারে বলে। দেখা যায় বিয়ের পর থেকে মার সাথে আমি মুখোমুখি তর্ক করা শুরু করছি, কিন্তু বিয়ের আগে না, এরকমটা। আবার আব্বুর কাছে সে বলে অশান্তি, সংসারে একটা অশান্তি, আব্বু এটা মেনে নিতে পারে না, কাজে থেকে আইসা একটা ঝামেলা। বা আমার আব্বু আমার হাজবেন্ডকে বলে যে তুমি ওরে নিয়ে যাও বাবা, এ অশান্তি বা মজা লাগে না। পরে আমাকে নিয়ে যায় সেই কুমিল্লা ক্যান্টনমেন্টে। নিয়ে নিয়ে যাওয়ার পরে তো সেখানে আমি ঘর ভাড়া করে থাকি। থাকার পরে 19 থেকে মানে 20 হলে যেমন ঝগড়া লাগলে ও আমাকে বলতো যে তুমি দেখতে সুন্দর না। আমার বিয়ের আগে আমাকে দেখে বিয়ে করছে একরকম, আর আমি বিয়ের পর হয়ে গেছি আরেক রকম। আমি মোটা হয়ে গেছি, আমি কালো হয়ে গেছি, আমি স্মার্ট না, আগে যেরকম দেখছি এরকম না। পরে আমি বলি যে মানুষ তো বিয়ের আগে থাকেই একরকম, আর বাবু হয়েছে, তাছাড়া বাবুর সংসার চালাইতে তো সব টাকা যায়। আমি এভাবে বলি যে আমি এবার ফ্যাশন করতে আবার টাকা পাম কই, আমি এভাবে বলি। তারপর ও বলে থাক হয়েছে। তারপর যদি কিছু তো ঝগড়া লাগে তখন ও আমাকে বলে যে তুমি যাইতে পারবো না বেটা লয়া, কোনো বেটা হাত দিয়ে যেতে পারবো না, এভাবে বলে। তখন আমার ওই মার কথাটা মনে পড়ে যে আমার মাও তো আমাকে এমন ভাবে বলতো। যাই হোক, কার কাছে বলতে পারি না এইসব কথা। আর তখন ও আমাকে বলে যে হ্যাঁ, তুমি সুন্দর না, তোমার সাথে আমার সাথে মানায় না, আমি কি আর তুমি কি, আমি কি আর তুমি কি, বিয়ে করে ভুল করছি, বিয়ে করে ভুল করছি, এগুলো বলে। আর কথা কথা বলতো যে আমি তোমার 3 তালাক দিয়ে দিই, 3 তালাক দিয়ে দিই, এরকম অনেকবারই বলে। তো সেখানে ওর চাকরিটা সমস্যা হয়। হওয়ার পর আমরা আবার ঢাকাতে চলে আসি। আমার আব্বুর কাছে বলি যে আব্বু, ও না আমার কথা কথা 3 কথা বলে, সেই ফার্স্ট বিচার দেওয়া এটা, যে আব্বু কথা কথা বলে কি, তোমাকে 3 কথা বলে দিন। পরে আব্বু বলে ওকে জিজ্ঞেস করো, আমি হ্যাঁ করো। পরে আমার আব্বুরে জিজ্ঞেস করছে যে তুমি কি ওরা এই কথা বলো, আর এগুলো বললো না বাবা, এগুলো বলা ঠিক না। পরে ও আমাকে বলে তোর বাপের কাছে বলছো তো এগুলা, আমি তোর এগুলো কমই, তুই পারলে ঠেকাইস। তো তখন আর কিছু বলি না, কি বলবো। আর তো ঢাকাতে আসার পর চাকরি বাকরি হয় না, আবারও সেই কুমিল্লা চলে যায় আমাকে ঢাকাতে রেখে। তখন আমি ভাবি যে আমারটা চাকরি করা দরকার। তো তখন আমার মা ফার্স্ট টাইম স্টপ করে। তো আমার মার কাছে আমার বেবিকে রেখে আমি চাকরিতে লাগি। আমাদের আম, বাড়ির সাথে একটা ফ্যাক্টরি ছিল, ওটাতেই লাগি আবার। তো লাগার পর 2 মাস চাকরি করি সেখানে। লং টাইম ছিল, টাইমটা অনেক। আর যেহেতু আমার বাচ্চা ছোট, বাচ্চাকে ফিটার খাওয়াতে হয় আবার মা স্ট্রোক করছে, মা স্ট্রোকের রুগী। তো সেখান থেকে চাকরিটাও ছেড়ে দিই আমি, যে না করতে পারবো না। তো তারপর ও আমাকে ওকে যে যখন বলতাম যে আমাকে টাকা পাঠাও, তখন ও বলতো যে রাত কাটায় টাকা আন, শুধু শুধু এমনি এমনি বলতো যে রাত কাটায় টাকা আন, হোটেলে যায় টাকা আন। বা আবার দেখা যায় যে সবসময় তো ফোনে নেট থাকে না, বা নেট না থাকলে তো ও আমাকে বলতো যে ফোনে নেট নাই কেন, তুই কি হোটেলে গেছস? বা বসে থাকলে কথা বলাটা একরকম, আর শুয়ে কথা ফোনে বললে আরেক রকম। তখন ও আমাকে বলতো যে কিরে তুই কি কারোর সাথে শুয়ে রইছস? হুম, কথা এমন শোনা যায় কে, মানে এরকম বলতো। তখনও কিছু বলতে পারতাম না। আর শুধু শুধু আমাকে সন্দেহ করতো। দেখা যায় যে আমি আগে যে জব করছি সেখান থেকে কোনো এক বড় ভাই ফোন দিছে, আমার আমার ছোট ভাইয়ের কথা জিজ্ঞেস করতেছে যে তোমার ছোট ভাই আজকে কাজে আসলো না কেন, কি হয়েছে, সেটা নিয়ে সন্দেহ যে কিরেন তোরে ফোন দিছে, নিশ্চয়ই তুই এবার সম্পর্ক, মানে এরকম কিছু। আর ও সবসময় বলতো যে আমার ফোনে আমার কোনো আত্মীয় স্বজন ফোন দিতে পারবে না, এরকমটা ছিল। আর এসব কথা আমি কার সাথে শেয়ার করতে পারিনি। আমি ছোট থেকে বড় হয়েছি, আমার কোনো বন্ধু নাই, আমার কোনো বান্ধবী নেই, আমার কেউই নেই। আমি যা সবকিছু আমার মার সাথে শেয়ার করতাম। আর মা আব্বু আমাকে প্রচুর ভালোবাসে সেটা জানি, কিন্তু মা কখনো জানতে চায় না যে তুই কি ভালো আছস, ওর কাছে সুখে আছস, এরকম বিষয়টা কখনো জানতে চায় না। আর আমিও কখনো ওনাদেরকে তেমন ভাবে জানাতে চাইনি, কারণ আমি ভাবছি যে না, সংসারটা ওর সাথে আমার করে যেতে হবে, যেহেতু বিয়ে হয়েছে। আর আমার বাবা তেমন জমিদার না যে আমাকে নিয়ে একদম বসে বসে সারা জীবন খাওয়াতে পারবো, সেরকমটা ভেবেই আমি ওর সাথে সংসার করতেছিলাম। তো ও আমাকে বলে কথা কথাই বলতো তুই যাইতে পারছ না, অন্য বেটা ঘর ধরে এত মহিলারা বাচ্চা নিয়ে জায়গা তোর চোখে দেখে না আল্লাহ, এগুলো বলতো। তখন আমি আমার আব্বু আমার কিছু বলি না। তো ঈদ আসলে ওদের বাড়িতে আমি যেতাম বেড়াতে। তো একদিন ওদের বাড়ি থেকে আমাকে নিয়ে গেছে বেড়াতে। তো তখন দেখি যে ওর মানি ব্যাগে একটা মেয়ের ছবি, হ্যাঁ বাসে বসে দেখি। তো তখন আমি ওকে জিজ্ঞেস করি যে তোমার কাছে মেয়ের ছবিটা কার? তখন ও আমাকে বলে যে আরেকবার জিজ্ঞেস করবি, তোর আমি বাস থেকে ধাক্কা দিয়ে ফালাই দেবো।
এরকমটা বলে। পরে আমি বলছি, ওইবারে কি প্রথমবার ছবিটা দেখতে পাইলেন আপনি? হ্যাঁ ওই বাড়ি প্রথম ওই বাসে বসে দেখতে পারি, মানি ব্যাগ থেকে টাকা বের করতেছিল তখন। Okay. তখন বলি, তখন ও বলে যে আরেকবার বলবি আমি ধাক্কা দিয়ে তোকে বাস থেকে ফিরে দিই। পরে আমি আর কোনো কথা বলি না, ও আমাকে বাস থেকে নামায় দেয়, আমি বাড়িতে চলে আসি। তো সেটা আমি আমার আব্বুকে বলি। তো আমার আব্বু বলে যে এরকম থাকতেই পারে, মানে আমার আব্বু আমাকে মানে বুঝতে দিল না, বলে এরকম থাকতেই পারে, থাকে এটার কোনো সমস্যা নাকি, এরকম বলতো। আর আমি তখন আমার বাবা মার সাথেই থাকি, ও আমাকে আমার বাবা মা ঘরে থাকাকালীন সন্দেহ করতো। আমি হোটেলে গেছি, আমি রাত কাটাইছি, ইভেন ও যেমন অনেক কিছু সন্দেহ করতো, আমার বাবা মা থাকাকালীন সন্দেহ করতো। তখন আমি আমার আব্বু আমাকে জানাই না কিছু। তো তখন একদিন ও আমাকে বলে যে, আমি বলি যে বাবু তো বড় হইতেছে, বাবুর জন্য একটা টিচার লাগবে। তখন ও আমাকে বলে যে টিচার তো তোর লাগবো, তুই ঘরে বাড়িতে একা থাকস, টিচার তো তোর লাগবো, এরকম বলে। যাক সেটা গেল, কিছু বললাম না। আর এইদিন আমার বাবা মা আমার নানুর বাড়ি বেড়াতে গেছে, আমার ছেলেকে নিয়ে গেছে। তখন ও বলে যে বাবু কই, আমি কি বাবু তো ওর নানুর সাথে ওর বড় মার বাড়িতে বেড়াতে গেছে। তখন ও বলে তুই ইচ্ছা করে দিস যাতে তুই হোটেলে যেতে পারস, মানে এই কথাটা বেশি বলতো, তুই তাতে তোর সুবিধা হয়। তো যাই হোক, সেটা নিয়ে অনেক ঝগড়া করে, আমি কিছুই বলতে পারি না বা বলিও না, এরকম অবস্থা। পরে একবার ও আমার সাথে ঝগড়া করে ফোনে, টাকা আমি টাকা চাই সংসার খরচের জন্য। তখন ও আমাকে বলে যে তোরে এক কথা দুই কথা তিন কথা তালাক দিয়ে দিম, এরকম বলতে বলতে ও আমাকে বলেই দিছে, প্রথমবারই তালাক বলে দিছে। আমি আমার বাড়িতে বলিনি, তাও বলিনি। ও বলে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, এরকম আর বলুম না। তো নেক্সট টাইম এরকম যায়, 2-3 মাস যায়, যাওয়ার পর আবারও সে একই কথা বলে দিচ্ছে মানে। আমি আমার আব্বুকে তখনই বলেছি যে আব্বু, ও আমাকে এরকম তালাক দিয়ে দিছে, আমি ওর সাথে সংসার করবো না। পরে আমি ওর সাথে তখনই ওর সাথে আমি তুই তামারি খারাপ ভাষা ব্যবহার করি। তখন ও বলে যে আমাকে একটা সুযোগ দাও, আমি ভুল করছি, মাফ করে দাও, আমি আর কোনোদিন এরকম করবো না। পরে আমি বলি না, আমি তোমার সাথে থাকবোই না। পরে সেখান থেকে ও আবার ঢাকা চলে আসে। তারপরের দিন আয়সা আমার আব্বুর হাতে পায়ে ধরছে, আমারও পায়ে ধরছে রাত্রেবেলা, যে আমি ভুল করছি, আমাকে একটা সুযোগ দাও, আমি আর জীবনে তোমাকে খারাপ ভাষায় বকাঝকা করবো না। তো আমি বলছি ঠিক আছে চাও, ভুল মানুষ মাত্রই করে, মাফ করে দিলাম। তার 6 মাস যেতে না যেতে ও আমাকে বলে যে তুই কি মনে করছিস তো আমি একবারে ভালো হয়ে গেছি, এটা বললা আবার সে 3 কথা বলে দিছে। তা আমি বলছি যাক, এবার বলছো তো এখন কি কি করুম বলো। তা আমার মুখ থেকে বের হয়ে গেছে, মুখ থেকে বের হয়ে গেছে। তো সেটা আমি চুপ থাকি, দেখি কি হয়। পরে একবার আমার বাসায় আমাদের বাড়িতে যে নেট ছিল না, নেটের তারটা ছিঁড়ে গেছে। তো আমার ভাইয়ের আবার কি নেট লাগে না, ও সারাদিন বাসা থাকে না, ও নেট লাগে না, নেটটা বেশিরভাগ আমারই লাগে। পরে আমি আবার ওই নেটের অফিসের লোকদের ফোন দিছি যে ভাইয়া কখন আমাদের ঠিক করে দিয়ে যাবেন, আমার হাজবেন্ড তো দূরে থাকে, ফোন দিবে। পরে ভাইয়া বলে কি আপু দেরি হবে দেরি হবে, এরকম করতে করতে 2-3 দিন গড়াইছে। পরে একদিন ওই ভাইয়ের সাথে কথা বলতেছিলাম নেটের অফিসের মালিকের সাথে, তখন ও আমাকে ফোন দিচ্ছে, দেখে মোবাইল বিজি। পরে বলে কার সাথে কথা বলছো, আমি কি নেটের লোকের সাথে। এই তুই কিনলে কথা কবি নেটের লোকের লগে, তোর কি সম্পর্ক হইবে না লাগে, আরে আমারই তো দরকার, আমার ভাইয়ের তো দরকার না, ও সারাদিন। এই জিনিসটাকে আমি একটু মানে এখানে ইন্টারাপ্ট করবো কি, জি। মানে উনি ওনার যে সন্দেহবাতিক মন, মানে এটা কি সম্পর্কের শুরু থেকে মানে বিয়ের পর থেকেই? না ভাইয়া, সেটা ও চাকরিতে বাবু হওয়ার পর থেকে দূরে গেছে, তখন থেকে। আচ্ছা, তারপর কি হলো? হ্যাঁ, তারপর আমি বলেছি আমি তো নেটের অফিসে ফোন দিয়েছি, তুমি আমার তুই করবা, তুই কেন ফোন দিবি। আমি বলি আমারই তো দরকার, আমার ভাই তো সারাদিন বাসা থাকে না, ভাই সকালবেলা যায়, রাতে 10টা-11টা বাজে, ও তো লাগবে না, লাগবে তো আমার। পরে এইটা নিয়ে রাগারাগি করতে করতে ও আমাকে সেদিন 3 কথা বলে দিছে, বাট আমি ওকে বলে দিছি 3 কথা বলার পরে আমার আব্বু আসে, আমার আব্বুর কাছে অনেক কান্নাকাটি করে, ভুল করছি ওরে বুঝান। আমি বলছি না, আমি আর বুঝবই না, যা হওয়ার হয়ে গেছে। পরে হয়ে যাওয়ার পর আমি ওরে ইয়াতে, যেহেতু আমাদের 2014-তে বিয়ে হয়েছে কাজী অফিসে, কোন কাজী অফিসে বিয়ে করছে সেটা বলতে পারে না, আর বিয়ের কাবিন নামার প্রশ্নই ওঠে না। পরে এমনি একটা করে থেকে যাই, আমি ডিভোর্স লেটারের জন্য পাঠাই, চলে যায়, ওর সাথে যোগাযোগ আমার বন্ধ হয়ে যায়। পরে আমাদের বাড়ির সাথে একটা ওষুধ কোম্পানি ছিল, সেখানে আমি জব করি, যাই। তো যাওয়ার পর সেখানে 3-4 জন মানুষ শুধু কাজ করে, আর 2-3টা স্যার এরকম। তো জবটা ছিল এরকম সকাল 8টা থেকে 5টা পর্যন্ত, কিন্তু দেখা যায় সকালবেলা আমাদের ছুটি হয়ে যেত, 10টা বাজে 12টা বাজে, কাজ থাকতো না, কাজের প্রেশার কম, আমার জন্য ভালো হয়েছে। পরে ওখানে একটা ছেলের সাথে পরিচয় হয়, যে ওর নাম থেকে রনি। তো ওর সাথে সবকিছু শেয়ার করি, সবার সাথে শেয়ার করি। তো করার পর ও আমাকে বলে যে তো ছেলেটা কত খারাপ, কত কষ্ট দিচ্ছে, এরকম বলে। ও আবার একটা মেয়ের সাথে রিলেশন করে, ও আমাকে বলতো যে এরকম এরকম। আমি বলছি, যাক ভালো, রিলেশন করা তো ভালো, দেখে শুনা করিস। পরে ওই মেয়েটার সাথে ওর সাথে নাকি ব্রেকআপ হয়ে যায়, সেটা আমাকে বলে হাত কাটে, আমরা সবাই বুঝাই হাত কাটিস না,
একটা মেয়ের জন্য হাত কাটতে হবে না, এরকম বুঝাই, বোঝানোর পর ও বুঝে। তো হঠাৎ একদিন আমাকে বলে যে আমাকে বিয়ে করবে। তো আমি ওকে বলি যে তুই আমাকে বিয়ে করবি, আমি তো দেখতে শুনতে এরকম না। ও এর মাঝে ভাই একটা কথা বলতে ভুলে গেছি। তো যখন ওর সাথে আমার ডিভোর্স হয় 2019 সালে, তো তখন আমি আমি এই যে নেট সম্বন্ধে, যেমন ফেসবুক বা ইমো, ইউটিউব, এইসব সম্বন্ধে আমি কিছুই জানি না। শুধু জানি যে ভিডিও কলে কথা বলে, এতটুকু। তখন আমি আমার হাজবেন্ডের কাছে একটা মোবাইলের জন্য বায়না করি যে আমাকে একটা মোবাইল কিনে দাও, সবাই শুধু ফেসবুক ইমো চালায়, আমি তো দেখি না ফেসবুক ইমো কি। পরে ও আমাকে একটা ফোন কিনে দেয়, আমার কিছু টাকা থাকে, ও আর ও মিলে একটা ফোন কিনে দেয়। দেওয়ার পর আমার ছোট ভাই ফেসবুক ইমো খুলে দেয়। তো দেখা যায় ওই ইউটিউব থেকে দেখে দেখে ঘরোয়া ভাবে যে কিভাবে নিজের শরীরটা একটু মানে কমানো যায় বা একটু রূপচর্চা করা যায়, সেরকম করছি। তো করার পর ও আমাকে বলে যে এখন তো সুন্দর হইতেছস, নিশ্চয়ই তোর বেড়া আছে, মানে এরকম ভাবে বলতো। তো যাই হোক, পরে সে ওষুধ কোম্পানিতে জব করাকালীন তো ও আমাকে বলে যে আমাকে বিয়ে করবে। তো তখন আমি বলি যে আমাকে বিয়ে করবি, তুই তো বেতন পাস, আমাকে তুই করে বলে, ও আমাকে তুই করে বলে। তুই তো বেতন পাস 5,000 টাকা। এই কমিউনিকেশন গুলো যখন করছেন তখন আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা। তখন বলে যে আমি বলি যে তুই তো বেতন পাস 5,000 টাকা, আর আমি আমারে খাওয়াবি না তুই খাবি, আর আমার তাছাড়া আমার একটা ছেলে আছে, আর তোরা এখানকার বাড়িওয়ালা, আর আমরা ভাড়া থাকি, আর আমি কি আর তুই কি। পরে ও বলে এটা কোনো ব্যাপার নাকি, আজকাল এরকম কত কিছু হইতাছে, আর তোর সন্তান কি আমার সন্তান না, মানুষের কি 2টা বাচ্চা থাকে না, আমি থাকে, তারপর 2 দিন পর মানুষ তোকে বলবে যে একটা বিয়ে, একটা মেয়ে, একটা বাচ্চা সহকারে বিয়ে করছোস, আর তাছাড়া তোর ফ্যামিলি কখনো মানবে না। আর ও সব সময় অফিসে আমাদেরকে বলতো, যে একটা আন্টি ছিল, আন্টি, ওই আন্টির কাছে বলতো আর আমার কাছে বলতো, বলতো যে এর করছে, আমার মা আমাকে কখনো ভালো মতো খেতে দেয় না, আমার 104 ডিগ্রি জ্বর হয়, আমার মা আমাকে কাজে পাঠায় দেয়, আমার মা আমার কোনো খেয়াল রাখে না, কথা কথা ঘর থেকে বের করে দেয়। পরে আমরা বলি তোর কি সৎ মা নাকি, বলে কি না সৎ মা না, কিন্তু আমার মা আমার বড় ভাইকে বেশি ভালোবাসে, আমাকে কম ভালোবাসে, আচ্ছা। এরকমটা বলতো। যাই হোক, তার আমরা কিছু বলি না, আমরা ওকে বুঝাই। তো আমি ওকে বলি যে এটা সম্ভব না, এগুলো বাদ দে, এগুলো বাদ দে, এগুলো বলতাম। পর দেখা যায় কি আমি একটু জানলার সামনে দাঁড়াইতাম, বলতো এই 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 জানলার সামনে দাঁড়াইস না, পরপুরুষ তোরে দেখবো, দেখলে অনেক গুণা, আবার তুই পার্লারে যাস, তুই চুল কাটস, ব্রু ফ্লাক করস, এগুলো অনেক গুণা, জানোস, মোবাইল চালাস, ফেসবুকে ভালো কিছু দেখবি, ইসলামিক ভিডিও দেখবি, খারাপ ভিডিও কি দেখোস, মানে এরকমটা বলতো। হাত পায়ের নখ বড় রাখা ভালো না, চুলে কালারিং করা ভালো না, এরকম টাইপের কিছু বলতো। যাই হোক, ভালো, সবসময় তো আর ভালো লাগতো না, মাঝে মাঝে ভালোও লাগতো। তারপরে বলতো আচ্ছা 5 ওয়াক্ত রোজা নামাজ পড়বি, আজ মরলে কালের 2 দিন, আল্লাহর কাছে কি জবাব দিবি, 5 ওয়াক্ত রোজা নামাজ পড়বি, আর চোখে কাজল দিবি না, চোখে সুরমা দিবি, হাত মোজা পা মোজা পড়বি, আমি কি হাত মোজা পা মোজা পড়ুম, আমি কি সুন্দরী নাকি, আমি দেখি কি কালো, পরে আবার কি কালোর জন্য কি মাসে হাত মোজা পা মোজা পড়ে, এটা তো একটা পর্দা। তো ওই আন্টি আবার হাসতে হাসতে বলে কি তুই কি না দিস, কয় লাগলে দিতে হইব না, এরকমটা বলে। পরে আমার বলে কি আমি চাকরি করুম না, আমি অন্য কিছু করুম। পরে আন্টি কয় কি অন্য কিছু করবি, কয় দেখি। পরে ও একটা ওই যে মিশো অটো, ওটা চালানো শিখে, শেখানোর পর ও আমাকে ফোন দেয়, বলে যে দেখ আজকে আমি না জমার টাকা দিয়া 500 600 900 টাকা এরকম পাইছেন, যাক ভালোই তো। পরে আমাকে এবার আমাকে বিয়ে কর। তারপর আমি কিছু ভালো মতো ভাই বানি, এরকম করতে করতে 1 বছরই গড়াইছে। গড়ানোর পরে আমি আমার বাড়িতে আমার আব্বুর কাছে বলি। তো আমার আব্বু বলে যে না, গার্জিয়ান ছাড়া তো আমি দিব না। পর যেহেতু ওর গার্জিয়ান ছাড়া, ওর বড় ভাই ছাড়া কেউ ছিল না, ওর নাকি বাবা মারা গেছে, আর ওর নানুর বাড়িতে ও থাকতো, ওর নানু আর ওর মামা মামি আর ওরা, এরকম ওর নানুর বাড়িতে ওরা থাকে, এরকম। পরে ওর বড় ভাইরা নিয়ে আসছে, ওর বড় ভাই যেদিন আসছে সেদিনই শাড়ি, আপনার চুড়ি, আমার ছেলের জন্য এই জামা কাপড়, আমার জন্য সব নিয়ে আসছে, আমার বাবা যতটুকু পারছে আয়োজন করছে। পরে আইসা আমার আব্বু বলতেছে যে বাবা আমার মেয়ের একটা দুর্ঘটনা ঘটছে, সব তো জানলা, আর আমার আমার একটা ছেলে, আমার মেয়ের ঘরে একটা ছেলে আছে, নাতি আছে। পরে বলে আঙ্কেল অসুবিধা নাই, আপনি দেন, আমার ভাই কোনোদিন ওরা অসুখে রাখবো না, ওরা সুখিয়ে রাখবো, ডাল ভাত খাওয়াই, আর আমার ফ্যামিলি এখন মেনে নিব না, কিন্তু 2 4 6 মাস পর ঠিকই মেনে নিব, আপনি দেন, আমি ওর গার্জেন হিসেবে, ওর বাপ হইলো আমি, ওর বড় ভাই হইলো আমি, আপনি দেন। পরে আমার আব্বুকে ঠিক আছে আমার ছেলের সাথে বুঝানি। পরে ওরা সেদিন চলে যায়, যা যা দিয়া। তারপর আমার ভাইয়ের সাথে বুঝছে। তারপর আমার আব্বু ওরা ডাকাইছে, দেখো বাবা, বিয়ে তো 2 দিন 3 দিনের না, তুমি ভালো মতো ভাইবা দেখো। কয় ও কান্না করে দিছে।
আমি ওর ছাড়া বাঁচব না, আমি ওর সাথে সংসার করুম। আর ওর ছেলের জন্য কি দলিলপত্র আনেন, আমার কোনো অসুবিধা নেই, আমি সেখানেই সাইন করে দিব। ওর ছেলে আমার ছেলে, একদম বাবুরে কোলে করে নিয়ে জড়ায় চুমা দিতেছে, আদর করতেছে, এরকম। আর ও এরকম ছিল দেখতে, যে ওর বয়স আমার থেকে 1 বছরের কিন্তু বড়, কিন্তু দেখতে মনে হতো যে পিচ্ছি, বয়স একদম কম, এরকম দেখা যেত। তারপর যাই হোক, আমার ভাই আর ওর ভাই আমাদের কোর্টে নিয়ে গেল। কোর্টে আমাদের বিয়ে হইলো, কোর্ট ম্যারেজ হইলো, 2 লক্ষ টাকা কাবিনে। ওর ভাই চলে গেল আর আমরা আমাদের বাসায় আসলাম। আসার পরে আমরা একটা ঘর ভাড়া নিলাম। নেওয়ার পরে তো যেখানে ঘর ভাড়াটা নিছি সেটা ছিল একটা ফ্ল্যাট, 2 রুমের ফ্ল্যাট। তো আমাদের 2 রুম লাগবে না, আমাদের 1 রুম। তো আরেক রুম ওই আন্টি একটা ব্যাচেলর ভাড়া দিছে। তখন ওর আমি বলি যে ওই রুমে তো ব্যাচেলর ভাড়া দিছে। ও বলে না না না, ওই বাড়িতে আমি যাবো না, আমার বউ পর্দা করবো, এটা ব্যাচেলার সাথে থাকবো, ওটা সম্ভব না। পরে আমি যে আন্টিটা বলি যে আন্টি, আমি তো আপনাদের বাসায় আসতে পারবো না। বলে কেন? আমি কি আপনাদের বাসায় ব্যাচেলার ভাড়া দিচ্ছেন? তাছাড়া আমার হাজবেন্ডের বাসায় আসবেন। পরে কয় না, তোমাদের কোনো ভালো লাগছে, আসবে না কেন, লাগলে আমি ওই ব্যাচেলার উঠাই দেবো। পরে বলে ঠিক আছে উঠাই দেন। পরে আমি যাওয়ার আগে ওই ব্যাচেলার উঠাই দিছে। তো আমরা সেই বাড়িতে যাই আমার ছেলেকে নিয়ে সাথে করে। যার পর 1 সপ্তাহ ভালোই কাজ করে একদম। আমাদের বিয়ে হয়েছে 2020-এ অক্টোবরের 27 তারিখে। তো ও ভালোই কাজ করে একদম। আমার ছেলের জন্য আসার সময় আইসক্রিম নিয়ে আসে, চকলেট নিয়ে আসে, চিপ নিয়ে আসে, এরকম। সেম 1 সপ্তাহ। তো যাওয়ার পরে ও আমাকে বলতেছে ওর নানুর জন্য আম্মুর জন্য মন কান্দে, ওর ঘরে ভালো লাগে না, বাইরে ভালো লাগে। পরে আমি কই তার নানুর জন্য আম্মুর জন্য মন কান্দে, যাই দেখে আসো, ঘুরে আসো। পরে বলে ঠিক আছে যাবো। পরে গেছে। পরে ওর আম্মু নাকি ওর অভিশাপ দিছে, ওরা নাকি সবাই বলে বিয়েতে মেয়ে বিয়ে করছে, বাচ্চা সহকারে বিয়ে করছে, এরকম বলে। ও আমার এসে এগুলো বলে। পরে আমি দেখেই তো করছো, 1 দিন 2 দিন তো পরিচয় না, 1 বছরের 1-1.5 বছরের পরিচয়। পরে বলে হ্যাঁ এটাই তো, মানে রাগ করা থাকে। আমি বুঝতে পারি। আর সারাক্ষণ ফ্রি ফায়ার খেলতো, সারাক্ষণ রাত্রেবেলা, মানে ফ্রি ফায়ার জন্য মানে পাগল হয়ে যায় একদম, বাচ্চাদের মতো করে মোবাইল আর ফ্রি ফায়ারের জন্য। তখন তারা বুঝতাম না যে এগুলো ফ্রি ফায়ার খেলা, ভাবতাম যে মোবাইলে টিপে কার সাথে কথা বলে, এরকমটাই। পরে বুঝেছে দেখে পরে বুঝছি। পরে এক পর্যায়ে একদিন ও আমার বলে আমার সাথে থাকবে না, ও থাকবে না। আমারে ও বলে যে আমি নাকি ওর টাকার জন্য বিয়ে করছি, আর ওর বাড়ি আছে এটা দেখে বিয়ে করছি, এগুলো বলে। আর আমি ওর কাছে কষ্টের কথাগুলো শেয়ার করছি, এই জন্য ও আমাকে দয়া করে বিয়ে করছে, এটাও বলে। পরে আমি কোন দিন তোমার টাকার জন্য বিয়ে করছি? কয় এই যে 2 লাখ টাকার জন্য তুমি আমার কাবিনের টাকার জন্য তুমি আমার ছাড়ো না, তো কবে ছাড়া দিতা। পরে আমি ওটা বলি আমি যে তোমার বিয়ে করছি, আমরা তো এক এলাকার ছেলে মেয়ে, আমি যে তোমার বাড়িও চিনে না। আর তাছাড়া ওর মার পর্যন্ত আমি আজ পর্যন্ত দেখি নাই, শুধু শুনছি যে রনিদের বাড়ি ওই জায়গায়, এতটুকুই, আরে কিছুই না। পরে আমি আমার আব্বুরে জানাই, আমার আব্বু আমাদের বাসায় আসে, আসার পর জিজ্ঞেস করে যে তুমি কি ওর সাথে সংসার করবা না? ও বলে যে না, আমি ওর সাথে সংসার করব না। আমার আব্বু 2-3 বারই জিজ্ঞেস করে তুমি ওর সাথে সংসার করবা না? ও বলে যে না, সংসার করব না। তো যাই হোক, এর মধ্যে ও একটা গাড়ি কিনে, গাড়িটা কিনে যে সেটা কিস্তিতে উঠায় গাড়ি কিনে, তারপর কিস্তির সময় পয়সা পড়ছে, ও এর মধ্যে পাগলামি করতেছে। নতুন বাসায় মাত্র গেলাম, সংসার করতে পারলাম না ভালো মতো 15 দিন। পরে ও আমাকে বলে যে আমি তোমার সাথে থাকবো না। পরে আমার আব্বু ওর ভাইরে জানায় যে এরকম এরকম, বাবা এখন কি করুম? পরে ওর ভাই আমার আব্বুরে বলে তার আঙ্কেল এটা দিয়ে তো আর দিন যাবে না, তার আসেন এটা আমরা একটা ব্যবস্থা করি। তোর আব্বুকে তোমাদের যা ভালো মনে করো তোমরা তাই করো। আর ওর ভাই বলে ঠিক আছে আঙ্কেল, তাহলে আপনি গাড়িটা বিক্রি করে কিস্তি টাকাগুলো দিয়ে দেন, আমরা দেখতেছি। পরে একদিন ওর ভাই আমাকে ডাকায়, একটা হোটেলে ডাকায়। পরে আমি যাই, আমি আর ও যাই। যাওয়ার পর ওর ভাই আমাকে বলে যে তোমাকে দিয়ে তো আর, রনি তো তোমাকে দিয়ে মনে হয় চলবে না, রনি তোমাকে খাওয়াতে পারবো না, পড়াইতে পারবো না। আর ও যে এমন, আমি ভাবতেও পারিনি, তাহলে আমি বিয়েতে সাক্ষী হয়ে বিয়েটা করাইতাম না। এখন কি করবা তুমি? তুমি এক কাজ করো, ওরা ছেড়ে দাও, তোমার ছেলেই তোমাকে বড় হলে তোমাকে দেখবে, তোমাকে খাওয়াবে, এরকমটা বলে। তো আমি সেদিন মানে কান্নাকাটি, ওখান থেকে কান্না করে বাসায় চলে আসে। পরে ওরা আমি ভালো মতো বুঝে, দেখো এরকম করো না, লাগলে আমি চাকরি করো, তুমি কাজ করো, যা হওয়ার তো হয়েই গেছে, এরকম আর করো না। ওর একই কথা, আমার সাথে থাকবো না, আমি ওরে তাবিজ করে বিয়ে করছি, অফিসে নাকি ওর আমি এটা ওইটা খাওয়াইছি তাবিজ করে, এগুলা বলে। যাই হোক, পরের দিন ওর সামনে আমি গলা ফাঁসি দিতে যাই, মরতে যাই, ওর কিছু যায় আসে না।
আমি ওর সামনে বেশি না, সামান্য হাত কাটছি, সেটাও আর কিছু যায় আসে না। পরে একদিন ও আমাকে বলে যে আমার না ঘরে ভালো লাগে না, আমার বাহিরে ভালো লাগে। তারপর আমাকে বলে যে আমার জানি কি হয়েছে, আমার একটু কবিরাজের কাছে নিয়ে যাও, কবিরাজের কাছে নিলে মনে হয় দেখবো যে আমার কি হয়েছে, মনে হয় আমার কেউ কিছু করছে। পরে আমি আমার আব্বুরে বলি, আমার আব্বু আবার এইসব কবিরাজ টবিরাজ বিশ্বাস করে না, একদম বিশ্বাস করে না। আব্বু গায়ে সব এর ওর মনের শয়তানি, তুই ওর কথা বুঝলে গেছিস, ওর বাদ দে। পরে ও পরের দিন আমার কাছ থেকে চলে যায়। যাওয়ার পরে যেদিন চলে গেছে তা সেদিন আমার মা এসে মা আমাকে অনেক কিছু মানে বোঝায়, আবার অনেক রকমের কথাও বলে। তো বলতে বলতে এক পর্যায়ে আমি নাকি একদিকে শুধু তাকাই ছিলাম, আমার কোনো সারা শব্দ ছিল না। তো সারা রাত আমার মা আব্বু আমার সেদিন আমার সাথে ছিল। তারপরের দিন ওকে আমি ফোন দিই যে তুমি আমার কাছে চলে আসো, তুমি আমার সাথে এরকম করো না, আমি লাগে সারা জীবন তোমার কাজ করে খামো, দুজনে একসাথে থাকুম, তাও তুমি আমার সাথে এরকম করো না। ও একই কথা, আমার সাথে থাকবে না, আমার সাথে থাকবেই না। পরে ওর বাইরে বলি আপনার ভাই কাজটা কি ঠিক করতেছে বলেন। পরে ও বলে যে আমি কি করুম বলো, আমি তো বুঝি নাই। পরে ওর ভাইরা আমি বলি যে তাহলে আমার স্বামী যেখানে থাকবো আমি যদি সেখানে থাকুম, আমি তাহলে ওদের বাড়িতে চলে আসুম, আপনাদের বাড়িতে চলে আসুম। পরে ওর ভাই বলে কি এখানে আইসো না, এখানে আইসো না, এখানে আসলে তোমাকে কেউ মানবো না। তো আমি বলছি যে তাহলে আমার স্বামী যেখানে থাকবে আমি তো সেখানে থাকবো। পরে ওর মা দেখি মানে পাশ থেকে কি যেন মানে হয়তো কিছু বলতেছে, সেগুলো শোনা যাইতেছে। পরে আমি ওরা বলি তুমি চলে আসো, বলে কি আমি সুস্থ হলে চলে আসো, তুমি আমার কাছে আসো, আমার কাছে আসলে তো তুমি সুস্থ হইবা। ও আসবে না, ও বলে তুই আমার এখন ছাড়বি, এই আজকের দিনের মধ্যে তুই আমার ছেড়ে দিবি, তুই যদি না ছাড়স তাহলে মনে করুম তুই টাকার জন্য আমার বিয়ে করছিস, আর তোরা বাপ মেয়ে তোরা এগুলো করে খাস না রে, এরকম কিছু ও আমাকে বলে। এদিকে কিস্তির সময় আসা যায়। পরে আমার আব্বু একটা মানে আচারের ব্যবসা করতো। দেখা যাইতো যে আমি আব্বু সবকিছু গোছায় টোছায় রাখছি, আমি ফোন দিতাম, আব্বু আমার বাসায় চলে আসতো, আচারগুলো সব নষ্ট হইতো। এরকম মানে এরকম করে আমার আব্বু অনেক টাকা আচার ফালাই দিছে, আমার বাসা শুধু যাওয়া আসা করতো। তো কিস্তির সময় 60,000 টাকার মতো কিস্তি ছিল, কিস্তির সময় আসা করছে, কিস্তি দিব কই থেকে। পরে আব্বু একটা গাড়ি কাস্টমার দেখা যেতে থাকে, কেউ গাড়ি কিনতে চায় না, মানে গাড়ির এমন অবস্থা করছে, গাড়ির দাম কয় 40-30 এরকম নাকি দাম কয়। তো আমার এক আত্মীয়র কাছে আমার আব্বু গাড়ি দিছে বিক্রি করতে, তো উনি গাড়িটা 65,000 টাকা বিক্রি করে। বিক্রি করার পর আমার আব্বুরে বলে যে আপনার কিস্তির টাকা মেকআপ হয়ে গেছে, কিস্তি তো 62,000 টাকা, 65,000 টাকা গাড়ি বিক্রি করছে। আমার আব্বু যাই হোক খুশি হয়। তো হওয়ার পর উনি আমার আব্বুরে ওই টাকাটা দিয়া আবার সেই আমার আত্মীয়টা নাম বলতে চাচ্ছি না, তো দেওয়ার পর আমার আব্বুর কাছে সেই টাকাটা আবার বলে যে আমি যে গাড়ি বিক্রি করে দিলাম আমার পারিশ্রমিক দিবেন না, সেটা বলে আমার আব্বুর কাছ থেকে 5,000 টাকা নিয়ে যায় আমার সেই আত্মীয়টা। মানে আমার আব্বু এরকম করুণ চেহারা হয়েছিল আর এরকম অবস্থা, হুম হুম। মানে যা মুখের দিকে তাকাইছি কিন্তু বুকটা ভিতরটা ফেটে গেছে, আব্বুর কিছু বলতে পারিনি। আমার আব্বু আমাদের দুই ব্যাপারের জন্য মানে জীবনটা উৎসর্গ করে দিছে, নিজে একটা ভালো কিছু খায় না, নিজে একটা ভালো আজ পর্যন্ত একটা কিছু পড়ে না। আমরা দুই ভাই বোন বাবা মার তেমন সুখ দিতে পারিনি, শুধু কষ্টই দিয়ে গেছি, কথা দিয়ে কষ্ট দিছি, মানুষের মানুষের কাছ থেকে কথা শুনছে আমাদের দুই ভাই বোনের জন্য। কোনোদিন বাবা মার মুখে একটু হাসি ফুটাতে পারিনি যে আজকে এটা ঈদের দিন বা একটা ঈদ চাঁদ আসছে বাবা মার কিছু তেমন কিছু দেই না, এরকমটা পারিনি। কিন্তু আমাদের জন্য অনেক করছে আমার বাবা মা, অনেক। তো যাই হোক আমার আব্বু সেই টাকা দিয়ে কিস্তির টাকা মেকআপ টেকআপ করে সব কেটে কেটে আসছে। পরে আমাকে ওর ভাই বলে কি তুমি তোমার জন্য কি আমার ভাই মরে যাবো, তুমি আমার বাইরে ছাড়া দাও। পরে আমি বলি ঠিক আছে ছাড়া দিন, এই কথাটা বলছি। ওর ভাই বলে কি না তুমি বিশেষ করে না তোমার ছাড়বা, আমি কি ঠিক আছে ছাড়া দিব। পরে আবার ফোন দেন, আমি কি না আমি এখন যাইতে পারবো না, আমার ভাই কাজে থেকে আসুক, আমাদের যেখানে বিয়ে হয়েছে কোর্টে সেখানে ছাড়াছাড়ি করে বসে। বিয়ে হয়েছে অক্টোবর 27 তারিখ, নভেম্বরের 15 তারিখে আমাকে ছাড়তে বলতেছে। পরে ও বলে কি ওর ভাই বলে কি তুমি যে কথাগুলো বলছো না আমি মোবাইলে রেকর্ডিং করে রাখছি, তুমি অস্বীকার করলে মানুষের কাছে শোনামু, এরকম কিছু বলে। পরে আমি বলি, ঠিক আছে চলেন, কই ছাড়াছাড়ি করবেন আমাকে নিয়ে। পরে বলে তুমি যে তোমাদের বিয়ের সময় একটা কাবিনের কাগজ দিছে না ফটোকপি, হ্যাঁ দিছে, কয় কি ওইটা ফটোকপি করে নিয়ে আসো। পরে ওইটা আমি ফটোকপি করে নিয়ে যাই। যাওয়ার পরে দেখে কি একটা ফার্মেসিতে নিয়ে গেছে আমাকে। তো সেখানে একটা লোক, তো সেখানে যায় ওর ভাইরে দেখি না, আমি কি আপনার ভাই কই, কয় কি আছে ভিতরে আছে। পরে ভিতরে গেলাম যা দেখি ওর ভাই নাই।
পরে আমি কি আপনার ভাই কই, এরকমটা বলতেছে। তো সেই লোকটা যে কাজী কাজী কিনা জানি না, সেই লোকটা আমার সাথে এরকম বিহেভ করতেছে, মনে হয় যে আমি তার সাথে মানে পূর্ব শত্রুতা আছে আমার সাথে তার। এরকম ভাবে আমাকে বলতে, এই মেয়ে বসো বসো, মানে রাগারাগি কইরা একদম। তো আমাকে বলে, আমি কাজীরে বলে কি, আপনি আমার দুটো কথা শুনবেন? কয়, আমি কোনো কথা শুনতে পারবো না, আমি শুধু এই ইয়া করুম, এখানে ডিভোর্স করতে আসছি, শুধু ডিভোর্সই করাম, আমি কোনো কথা শুনতে পারবো না। পরে যাই হোক, পরে আমাকে ডিভোর্স একটা সাদা কাপড়, শুধু শুধু সাদা কাগজ, একটা সাদা কাগজ বের করে সেখানে আমার সাইন নেয়, ওর সাইন নেয়। তো নেওয়ার পর শেষ। তো আসার সময় ওর ভাই আমার বলে কি, যদি কিছু ভুল টুল করে থেকে মাফ করে দিও। আমি আর কিছু বলি না, আমি চলে আসি। আসার পর বাসায় দেখা যায় এই সময় একটু মনটা খারাপই থাকে, যে আমার জীবনে কি আছে, আমি সব দুর্ঘটনা ঘটে গেল। আর আমি যদি সেকেন্ড বিয়েটা না করতাম, তাহলে আমি চাকরিটা করতে পারতাম। আমার যে ওষুধ কোম্পানির জব ছিল, ওর জন্য জবটা ছাড়তে হয়েছে, আমি জবটা করতে পারতাম। তাছাড়া আমার আমার এলাকায় আমার সবাই আমাকে খুব ভালো জানতো, একটা ভালো মনে, ভালোই জানতো আমাকে, সবাই ছোট থেকে দেখছে। আমার একটা সম্মান থাকতো, আমার বাবা মার সম্মান থাকতো। এখন সবাই ভাববে কি, যে আমি একটা খারাপ মেয়ে, আমার চাকরিটাও গেল, আমার মান সম্মানটা গেল, প্লাস বাবা মার মান সম্মানটা গেল, আমি তো কোনো দিক দিই নাই। মানে এরকম মন খারাপ করে থাকি বা ফোন টিপতে থাকি, তখন মানে মা, আমার যে মা তো বোঝা উচিত যে ও আমার আমার মেয়ে হয়তো মানসিক ভাবে ভেঙে পড়তেছে, ওর পাশে থাকি। মা বলবো কি, এই ফোন টিপা বন্ধ কর, কত যে নাটক দেখুম, এগুলা ছাইরা খাইতে আয়, খাইতে আয়। কিন্তু খাইতে আয় বললে তো আর খাওয়া যায় না, তখন তখন তো আমি বুঝাতে পারতাম না। তো মা মা একদিন আমাকে সেদিনই খুব খারাপ ভাষার একটা কথা বলে, বলার পর আমি খুব কান্নাকাটি করি। কান্নাকাটি করার পর সেদিন যায়, তারপরের দিন রনির সাথে যোগাযোগ হয়। রনি বলে যে আমার নানু আম্মু আমার জানি তাবিজ, তার 1 সপ্তাহ পরে, যে আমার নানু আম্মু আমার তাবিজ করছিল মনে হয়, এই জন্য আমি তোমার সাথে এরকম করছিলাম, আমার মাফ করে দাও। আর আমাদের ডিভোর্স তো হয় নাই, 3 মাস 10 দিন আগে কিসের ডিভোর্স, এখনো কাবিন নামা বের হলো না। সে নভেম্বরের কথাই বলতেছি, নভেম্বরের শেষের দিকে। পরে বলতেছে আমাদের ডিভোর্সও হয় নাই, তুমি যদি বলো আমি চলে আসুন। পরে আমি কই আচ্ছা ঠিক আছে। তো আমার আব্বু আম্মু তো কিছুতেই ওরা মানবে না, কিছুতেই না। তো আমি খুব টর্চার করি আব্বু আম্মুর সাথে, আমি ওর সাথে থাকুম, আমি ওর সাথে থাকুম। পরে এক পর্যায়ে দেখা যায় কি, আমি যখন আমি চাকরি করতাম, সেখান থেকে অল্প অল্প সঞ্চয় করে কিছু টাকা জমাইছি আমার ছেলের জন্য। সেই টাকাটা আমার আব্বুর কাছ থেকে আমি আমি গলা, যেমন একটা পাওনা দেওয়ার একটা মানুষকে সময় দেয়, আমি সেই সময়টুকু দিই নাই। আমার আব্বুর কাছ থেকে গলা পাড়া দিয়ে সেই টাকাটা নিচ্ছে মনে হয়। অনেক খারাপ ভাষা ব্যবহার করছি, এমনকি মারতেও গেছি মনে হয় আমার আব্বুকে আমি, যে এরকম পর্যায়ে হয়ে গেছে আর রনির জন্য আমার। পরে আমার আব্বু টাকাটা দেয় আমাকে। দেওয়ার পর আমার আব্বু বলে যে যা করো বুঝে হই না কর, তোর একটা ছেলে আছে, ওর মুখের দিকে তাকা। আব্বু বারবার আমাকে কথাগুলো বলতো। আর তখন এর এর মধ্যে আমার আব্বু সব আচারের ইয়েগুলো নষ্ট হয়ে যায়, আব্বু সব ফালায় দেয়। আমি জানি আব্বু কষ্ট থেকে ফালাইছে। তো তখন আব্বু সেই গাড়িটাও, আমার আব্বুর আচারের গাড়িটাও বিক্রি করে দেয়। দেওয়ার পর আমার আব্বু প্রায় 70 থেকে 80 টাকা গাড়ি ভাড়া, আমাদের যেখান থেকে আমার আব্বু কাজে যায় এখন, সেই পথগুলো আমার আব্বু হাইটটা এটা যাইতো, আবার হাইটটা এটা আসতো। মানে যখন মার সাথে বলতো না, আমি তো শুনতাম, মানে আমার ভিতরটা মানে ফেটে যেত, যে আজকে আমার জন্য, আমার আমার ভুলের জন্য আমার জীবনটা নষ্ট হয়েছে, আমার মান সম্মান গেছে, আমার চাকরিটাও গেছে, আমার আব্বুর যে একটা ব্যবসা করতো সেটাও গেছে, আর শুধুমাত্র আমার ভুলের জন্য এরকমটা আমি মনে মনে ভাবতাম। তো যাই হোক, আমি ওর কাছে চলে যাই, ও আসে আমার আমার সেই বাসায়। আসার পর আমাকে বলে কি, যে আমি তো এখন অসুস্থ, এই কিছুদিন আমাকে একটু চালাও, পরে আমি চাকরি বাকরি করবো। তারপর আমি বলি, ঠিক আছে চালাবো। তো যাই হোক, আমার সেই জমানো টাকা দিয়ে আমি সুন্দর চড়তাছি, খাইতেছি। ডিসেম্বর 1 তারিখেও আসে, খাইতেছি ভালোই তো। পরে আমি, ওর 1 মাস যায়, ডিসেম্বর জানুয়ারি। পরে আমি কি না, আমি আমার তো ঘরে বসে থাকা চলবো না, আমি একটা চাকরি করি। তখন আমার ছেলে আমার সাথে, আমি একটা চাকরিতে জয়েন করি। 2 দিন পর সেখানে তো সমস্যা হয়, সেজন্য আমাকে না করে দেয়, আমি চলে আসি। আসার পর ওরে বলি তুমি একটা চাকরি করো। ও বলে কি যাবো সামনের মাসে, দেখো এই মাসে আমাকে দেখো। আর আমার যে একটা আগের যে হাজবেন্ড ছিল না ভাইয়া, ও জি। আর কি আমার ছেলের সম্পূর্ণ ভরণ পোষণ দেয়, আপনার প্রথম স্বামী? হ্যাঁ, আমার ছেলের যাবতীয় খরচ দেয়, একদম সব টোটাল। সেই টাকা দিয়ে কিছু মানে চলতেছি, আবার আব্বু দিতেছে এরকমটা। পরে আমি জানুয়ারিতে আমাদের বাড়ির সাথে একটা গার্মেন্টস থাকে, সেখানে আমি যাই। যাওয়ার পর সেখানে নাকি হেল্পার নেয় না, অপারেটর নেয়। তো সেখান থেকে আবার 20 টাকা না 25 টাকা পথ ভাড়া, সেগুলো আবার হেঁটে আবার আরেকটা গার্মেন্টসে যাই, সেখানে আমাকে নেয় না। তো ওরা এসে বলি যে দেখো আমার না নেয় নেয়, ওর মনে কোনো ইয়াই নেই
এটা হতাশার ছাপ বা একটা দুঃখ একটা সেটাই নেই। ওর কি টাকা দাও, সিগারেট খেয়ে আসি, টাকা দাও, 10 টাকা দাও, 5 টাকা দাও, এরকম অবস্থা। আবার দেখা যায় বাবুকে একটা ডিম ভেজে দিছি, আমি একটা ডিম খাই, এরকম। বাবুর 5 টাকা দিছি, বাবুর যে 5 টাকা দিচ্ছে আমার 5 টাকা দাও, এরকমটা বলতো। যাক, সেটাও মেনে নিচ্ছি, দেখি ভালো নেই হয়। তো আমি আবার ফেব্রুয়ারিতে যাই, সে আবার একই গাড়ি নিছে, নেয় না। ওনারা অপরটা চায়, হেল্পার চায় না। ওরা বলে তুমি একটা কিছু করো। পরে আমাদের বাইরের আন্টি ও বলে যে এভাবে কি মানুষ বসে খায়, শ্বশুর শাশুড়ি বয়স হয়েছে, সব টাকা পয়সা দেয়। ও বাইরের আন্টি আবার জানতো না যে আমার আগের হাজবেন্ড টাকা দিত, বাবুর টাকা দেয়। এভাবে কি কেউ বসে খায়? হ্যাঁ, মানুষ তো বড় একটা কাজে ঠিক করে দিছে বাইরের আন্টি আপনার, টাইসের কাজে। একদিন যাই চলে আসছে, ভারী কাজ করতে পারবে না, কষ্টের কাজ করতে পারবে না, এরকমটা। তাই আমি, তুমি কি করবা? কয় দেখি কি করি। এরকম করতে করতে মাস মাঝে সবার তো চলে আসছে, যায়। আমি ওর চাকরিতে যাই, প্রতি মাসে 1 তারিখে নেয় না। এদিক দিয়ে চেষ্টা মেষ্টা করি, ওষুধ কোম্পানিতে ওরে নিবে না। ও খারাপ বিহেভ করছে ওনার সাথে, ওর কাজ কাম তেমন ভালো না। আর ওর একটা কি, সকালবেলা কি খাইছে সেটা দুপুরবেলা ভুলে যায়, আবার দুপুরে খেতে ভাত খেতে সেটা রাতে ভুলে যায়। এরকমটা কেন আমি জানি না। তো সবসময় একদম ফ্রি ফায়ার খেলে, সবসময় টোটাল ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিব, হাতে নিয়ে ফ্রি ফায়ার খেলবো, আবার রাতে এরকম অবস্থা। না করলেই মানে ভাত খাইবো না, নিজের মাথা নিজে ঘুষি দিব, নিজের খাটের মধ্যে আঘাত করব, দেয়ালের মধ্যে ঘুষি দিব, এরকম পর্যায়ে। আবার বলে কি, আমার ছেলেকে আমার সাথে রাখতে পারবো না, আমার ছেলেকে আমার সাথে রাখতে পারবো না। তো তখন যখন আমি বলি যে তুমি আমাকে যাওয়ার আগে, আমার সাথে যে ডিভোর্স করার আগে আমাকে যে বলতা যে আমি তোমার তাবিজ করে বিয়ে করছি, 2 লাখ টাকা কাবিনের জন্য বিয়ে করছি, এগুলো কেন বলতা? বলতে কি আমার মনে নাই তো এগুলা, কিছু মনে নেই আমার, এই জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে না। আমি বলছি না একবার যে আমার নানু মনে কিছু করছে, এগুলো বলতো। যাই হোক, এভাবে যায়, এভাবে যাচ্ছে। পরে আমি বলি, তুমি একটা কিছু করো, চাকরি করো। মানুষ তো একটা, তুমি ছেলে মানুষ, যদি একটা বড় যদি খাওয়ায় না রাখতে পারো, বাবুর কথা বলে বাজি দিলাম, ঠিক আছে, ও তোমার সন্তান না। আমি আর তুমি যদি একটা, আমরা যদি ডাল ভাত যদি না খেতে পারি, তাহলে এই জীবন, এই সংসারে বিয়ে মানে কি? ও কোনো কাজ করতে নারাজ। ও একই কথা, আমার মাথায় সমস্যা, আমার কাজ করতে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, মাথার সমস্যা, কাজ করতে ভালো লাগে না, কিন্তু একটা যে আন্তরিকতা ওর কাছ থেকে, যে আমার বউ আমাকে ডিসেম্বর মাস থেকে আজকে জানুয়ারি, সরি জুন মাস আইসা পড়ছে, যে আমি ওরে দেখতেছি, চালাইতেছি, ইভেন ওর পকেট খরচটা আমি দিতেছি, এরকম পর্যায়ে না। তাও ওর কাছ থেকে কোনো একটা আন্তরিকতা পাচ্ছি না, যে টাকা দাও, 10 টাকা দাও, 5 টাকা দাও। কিন্তু কাল যে আমরা বা সকালবেলা হইলে আমরা যে ডাল ভাত খাবো বা একটা বাজার করবো, 10 টাকা থাকলে একটা কিছু আনতে পারবো, সেই দিকটা কোনো খেয়াল নেই। ওর চাহিদাটা পূরণ করতে হবে। আর ওকে যদি বলা যায় যে আমরা না একটা কিছু খাবো, বা আমরা না 10 টাকা দিব, তাইলেই তোমার দিব 10 টাকা, এরকমটা যদি বলা যায়, সেটা মনে রাখবো সারা জীবন। তুমি না বলছিলে 10 টাকা দিবা, বইলা বললে আবার দাও না কেন, এরকম। তো আমাদের বাড়ির পাশে একটা বাড়ি আছে, হুম। তো সেখানে অনেক মানে কচু ক্ষেত, আমাদের একটু গ্রাম সাইডের মতো, কচু কচু। পরে যদি বলি না যে কচু কাইটা আনো, আজকে তো কিছু নাই, রান্না করি, পরে যাইবো না। যদি বলি 5 টাকা দিমু, 10 টাকা দিমু, হ্যাঁ তখন একদম যাইতাছি। আসছি। হ্যাঁ, তখন ওকে আমি বলি যে কিছু একটা চাকরি করার জন্য, ও চাকরি করবেই না, কোনো কাজ করবে না। ওকে আমি নাকি কথা দিয়ে আনছি যে আমি ওকে সব দেখবো, আমি ওকে বসে বসে খাওয়াবো, আর বাবু আমার সাথে থাকতে পারবে না। পরে আমি বলি, এখন আমার ছেলে আমার সাথে থাকতে পারবে না? বলে যে না, ছেলে তোমার সাথে থাকতে পারবো না, এরকমটা বলে। আমি ঠিক আছে, আমি একটা চাকরি পাই, আর তখন ওরে বাবুরে ওর নানুর কাছে দিয়ে দিবো, মাদ্রাসায় পড়বো। ও বলে আচ্ছা ঠিক আছে। তো আমি যাই, এরকম করতে করতে ওর ওর যখন চাকরির কথা বলি, কিছু একটা করার কথা বলি, ও তখনই এরকম নিজের মাথায় আঘাত করে, নিজে খাটের উপর ঘুষি দেয়, থাকবে না আমার সাথে, চলে যাবে, চলে যাবে। এরপর বলে বলে কি যে আমি আমার নানুর কাছে, আম্মুর কাছে চলে যাবো। ঠিক আছে যাও। কাপড় চোপড় গোছায় যাওয়ার পর বাইরে থেকে ঘুরে আবার আসে, আসা বলে কি যাই নাই, দেখলাম তোমার মন পরীক্ষা করে, এরকমটা বলে। তা আচ্ছা যাই হোক, সেভাবেই থাকে। পরে আমি আমার আব্বু আম্মুরে বলি, আমার আব্বু আম্মু শুনে যে ও কি কাজ করে, আমি আমার আব্বু আম্মুর কাছে মিথ্যা কথা বলি, বলি যে হ্যাঁ ও করে। ও এর মধ্যে ভাইয়া ওর যে রনির যে দুটা বন্ধু থাকে, সেখানে নাকি কি পাইপের কাজ নাকি বলে, স্যানিটারি কাজ বলে, সেখানে ও যায়। যাওয়ার পর 3 দিন যায়, 3 দিনে ও আমাকে 400 টাকা এনে দেয়। এটাই শুধু, আর আর কিছু না। পরে আমার আব্বু যখন মা জিজ্ঞেস করে ও কি কাজ করে, আমি বলি যে হ্যাঁ করে, হ্যাঁ করে, এগুলোই বলি। তো কাজ করলে তোর এত টাকা পয়সা লাগে কেন, আমরাও দিতাছি, আবার জুনায়েতের আব্বু দিতাছে, এরকমটা বলে।
আরে লাগে তো খরচ, এই খরচ ওই খরচ মিথ্যা কথা বলতে থাকি, এটা লাগে ওইটা লাগে এরকমটা বলি। আর রনির সাথে সংসার করার সময় আমার আব্বু মা আমার কেউ দেখতেও আসে না, ফোনে কথা বলে, কিন্তু ও থাকে দেখে আমার কাছে আসে না। আমার আব্বু আমার পছন্দ করে না, এটাই। আমার আব্বু বলে যে মানুষ দেখলে বোঝা যায় কে ভরণ পোষণ নিতে পারবো আর কে নিতে পারবো না। তুই একটা ভুল করছিস, সেই ভুল থেকে আবার বের হয়ে গেছিলি, যাই হোক তুই আবার সেই ভুল পথে পাড়া দিছস। তোর যে কটা সঞ্চয় ছিল, আমার ছেলেটার ভাইয়া যে ছোটবেলা থেকে একটা রোগ হয়েছে, যে ওর প্রসাবের রাস্তা একটা সমস্যা, এটা নাকি 7-8 বছর হলে অপারেশন করা লাগবে। আচ্ছা। সেই জন্য কিছু কিছু সঞ্চয় জমাইতাম। বলে সেই সঞ্চয়টাও তুই শেষ করলি, সবকিছু শেষ করলি শুধু শুধু ওর জন্য। কি পাইছো তোর থেকে, এরকমটা বলে। এখনো সময় আছে, এখনো সময় আছে। আমি এগুলো মানে আমার মাথায় ঢোকে না, যে মনে হয় যে আমার আব্বু আমার বকতেছে, এরকমটা লাগে। তো আমার আব্বু টাকাগুলো যখন আমাকে দিছে, তখন আব্বু বলতো যে টাকাগুলো ভাঙার আগে 10 বার ভাইবা তারপর ভাঙিস। কত টাকা ছিল আপনার সেখানে? এই প্রায় ছিল 20,000 টাকার মতো। 20,000 টাকা, হ্যাঁ। যেটা আপনার পুরোটাই নিজের সঞ্চয় ছিল? হ্যাঁ, আমার পুরোটা আচ্ছা। নিজের সঞ্চয় ছিল। পরে এর মধ্যে তো 20,000 টাকা তো বসে বসে খাইতে খাইতে তো সব শেষ হয়ে যায়। তো তখন আমার হাতে একটা ফোন ছিল, ওই ফোনটা দেখা যায় আমি বিক্রি করে দিচ্ছি, ওরে দিই আমি রনির দিয়ে বিক্রি করেছি। ওই 10,000 টাকা তোমার ফোন, ও 5,000 টাকা আমাকে বিক্রি করে না দেয়, সেই টাকা দিয়েও বাজার করে খাইছি। তো আমার আব্বু জিজ্ঞেস করে, কিরে তোর মোবাইল হাতের বাটন সেট কেন, ওইটা কই? আমি ওইটা বিক্রি করে দিচ্ছি। পরে আমার আব্বু শুনে খুশি হয়ে যাক, ওই ফোনটা গেছে গা, আমার মাথা থেকে মনে ভূত গেছে গা। কিন্তু আমার আব্বু জানে না যে ওই টাকাটা দিয়ে আমি কি করছি। যদি এখন শুনবে অনুষ্ঠানটা, তখন হয়তো বুঝবে যে সেই টাকাটা দিয়ে কি করছি। আপনার ফ্যামিলি কি আজকে শুনছে অনুষ্ঠানটা? হ্যাঁ, আমি বলছি শুনতে। ওকে, তারপর কি হলো? তখন যে ওই টাকা দিয়ে আমি বাজার করছি আর কি, এরকম বাজার করছি, বাজার করে খাইছি। এর মধ্যে ওর হাতে ফোন ছিল, ওর ফোন বিক্রি করে না, কিন্তু আমারটা বিক্রি করেছি। হাজবেন্ড যদি অসুস্থ থাকে, ও বলতো হাজবেন্ড অসুস্থ থাকলে কি বউ দেখে না? হ্যাঁ দেখে। আমি যদি তোমাকে সারা জীবন খাওয়াইতে পারি, আর তুমি আমাকে 2-6 মাস খাওয়াইতে পারবে না, এরকমটা বলে। যাই হোক, আমি সেটা মাথায় রাখা আর ওর কিছু বলি না, সেটা নিয়ে বাজার টাজার করি। ওর এটা খাইতে মন চায়, ওর ওইটা খাইতে মন চায়, ও ইউটিউবে এটা দেখছে ওইটা দেখছে, এগুলো বলে। যেটা বলে সেটাই করি, অথচ আমার ছেলে যেটা বলে সেটা আমি সহযোগ করি না। এরকমটা বলে। আমার ছেলের সঙ্গে বলো, আম্মু এই বাবাটা না ভালো না, চলো আমরা নানার কাছে চলে যাই, এরকমটা বলে। আবার যখন বাবুকে নিয়ে ঝগড়া করতো, তখন আমার ছেলে ওইটা বলতো কি, থাক তোমরা ঝগড়া করো না, আমি কালকেই কাপড় চোপড় গুছাই নানার কাছে চলে যাব। আমার ছেলের বয়স কিন্তু 5 বছর। মানে ও বলতো, আমার বুকটা ফাইটে যেত যে আমার এতটুক ছেলে বুঝে যে সমস্যাটা কি। পরে রনির একটা কাঁচের গ্লাস আছে, ওইটার মধ্যে ও শুধু পানি খায়। তো এটার মধ্যে যদি আমার ছেলে একটু খায়, ও সেই গ্লাসে খাবে না, সেটা ধুইয়া দিতে হবে, এটা প্লেট ধুইয়া দিতে হবে, এরকম অবস্থা। পরে আমার ছেলে যখন যখন আমি পানি খেতে দিই, তখন আমার ছেলে ওর মুখের দিকে তাকায়। পরে বলবো কি, আম্মু থাক তুমি আমার এই গ্লাসে পানি খেতে দিও না, বাবা দেখলে রাগ করবো, এরকমটা আমার ছেলে বলে, এখনো বলে বলে। তো যাই হোক, যদি একটা কিছু আনি, সমান সমান ভাগ করে দিতে হবে। যদি বাবুকে যতটুকু দিব, ওরও ততটুকু দিতে হইব, এরকম পর্যায়ে। আমি তাও মানে আমি যে কোন দিকে যাব, আমার মানে দিশেহারা, কিছু বলাও যায় না কিছু। আবার এর মধ্যে ও যখন ওষুধ কোম্পানিতে জব করছে, তখন আমাকে কিছু টাকা দিয়েছিল, এই যেমন 7-8 হাজার টাকার মতো। এটা দিয়ে আমি একটা খাট বানাইছিলাম আর তুষক বানাইছিলাম। এটা নিয়ে আমাকে খোটা দেয়, বলে কি যে আমার খাটের টাকা দাও, আমার তুষকের টাকা দাও, আমার এখন ফোন নাই। ওর এর মধ্যে ওর রোজার কিছুদিন আগে ওর ফোনটা হারিয়ে যায়, যাওয়ার পর আমাকে বলে ফোন কিনা দাও। আমি কই থেকে ফোন কিনা দিম? আমি খাওয়ামো না, আবার ঘর ভাড়া দিমো না, আবার ফোন কিনা দিম, এরকমটা বলি। পরে বলে কি যে তোমার থেকে আমি 10,500 টাকা পাই, আমাকে বলে। আমি বলি কিভাবে, হিসাব দাও। পরে বলে খাটের জন্য টাকা দিছি, তারপর তুষক বান্ধে টাকা দিছি। কিন্তু আপনি বলতেন না যে এটা তো তোমারও ফ্যামিলি, হ্যাঁ তোমার পরিবার? হ্যাঁ, আমি যখন বলতাম, পরে বলতে কি ঠিক আছে আমার তুমি আমার। কিন্তু যখন ওর সাথে আমার বিয়ে হওয়ার আগে, ও আমাকে 1 মাসের ঘর ভাড়া টাকা দিছিল। আমি যে বাড়িতে থাকতাম ওর সাথে বিয়ে হওয়ার আগে দিছিল, আমাকে 2,500 টাকা দিছিল। বলে কি তুমি চাকরিটা ছেড়ে দাও, তোমার ঘর ভাড়ার টাকা যা লাগে আমি দিব। তখন আমি চাকরিটা ছেড়ে দিছিলাম, ও আমাকে শুধু আমার 1 মাসের ঘর ভাড়া টাকা দিছিল। তো সেটার খোটা আমাকে এখনো দেয়, বলে কি আমি তো সে ঘরে থাকি নাই, আমি কেন ঘর ভাড়া দিব? পরে তুমি তোমার চাকরিটা ছাড়াইছিলা, যে চাকরি করার দরকার নাই, এরকমটা বলে। আর যদি কিছু বলি না ভাইয়া, কিছু বললে কি করে নিজের মাথায় নিজে আঘাত করে, ঘুষি দিব, নাহলে মাথা দেয়ালে ইচ্ছা মতো বাইরে দেবো, এই ভয়ও আমি কিছু বলতে পারি না। আর তেমন খাওয়া খাদ্য ভিতরে নাই, সকালে খাইলে খাইলো, না খাইলে নাই। ও সারাক্ষণ তো ফ্রি ফায়ার নিয়ে পড়ে থাকে সারাক্ষণ। মানে উনি গেমে আসক্ত ছিল? হ্যাঁ,
ওকে, ওকে তারপর? একদম ফ্রি ফায়ার এরকম। পরে যখন ওরা বলি না এগুলা খেললো না কাকি, এগুলা খেললে মানুষ আমাকে শেখায় আইডি বিক্রি করে 20,000 25,000, আমিও বিক্রি করতে পারবো এরকমটা বুঝি, আমি তো আর বুঝি না এরকমটা বলে। তো আমি ওরা বলি কি এগুলা খেলা বাদ দাও, বাদ দিয়া এই দিন তো আর আমাদের এমনি যাইবো না, এখন হয়তো ইয়াং আছো, বয়স হয় না, যখন বয়স হবে তখন কি করবা। আর আমার আব্বু আম্মু জানে না যে আমি এতদিন চাকরি খুঁজে গেছি, চাকরি দেখেছি। আমার আব্বু আম্মু জানে যে ও কিছু করে, ও কিছু করে। আর আব্বু আম্মু সবসময় বলতো কি ঘর ছেড়ে আমাদের কাছে চলে আয়, কাজ করবি ভাত খাবি। আর আমার যে আগের হাজবেন্ড ছিল হুম হুম। ও এখন পর্যন্ত বিয়ে করে নাই, আচ্ছা। বিয়ে করে না। আমার আব্বু আম্মুর কাছে বলে যে আমি মনে করুম যে ও এটা ভুল করছে, ছোট হিসাবে ভুল করছে, আমি এটা ক্ষমা করে দিব, যে আমি ওরে নিতে চাই, আপনারা ওরে বুঝান, আমি ওরে সুখে এরকম আর জীবনে এরকম খারাপ ভাষা ওর সাথে ব্যবহার করুম না, ব্যবহার করুম না, আমি আমার ভুল হয়ে গেছে। পরে আমার আব্বা আম্মা আমাকে বলে যে ওর তো ওটা ভুল হয়ে গেছে, আমি বলি, না আবার 2 দিন পর তো আবার তো এরকম করতে পারে। যে ভাইয়া আমার সবসময় একটা জিনিস খারাপ লাগতো যে আমি যখন আমার আগের হাজবেন্ডের কাছে ছিলাম তখন আমি হুম। চাকরি করতাম, আমি একটা দিন বিয়ের পর তে আমি একটা দিন বসে খাইনি। আর ও যে আমাকে বলতো যে আমি মোটা, দেখতে সুন্দর ছিলাম, না আগে ছিলাম এখন না, কিন্তু আমি যে চাকরি করছিলাম, যদি শোনো এই অনুষ্ঠানটা তখন সত্যি বলতেছি না মিথ্যা বলতে, তখন ওই বলতে পারবো যে আমি একটা কাজের টাকা দিয়ে একটা লিপস্টিক পর্যন্ত কিনে নেই, যে সামান্য একটা কাজল পর্যন্ত কিনে নেই, সব টাকা আমি ঘরেই দিতাম। ঘরে বলতে কি যে সংসারে কিছু কেনাকাটাই করতাম, ও যে আমার টাকা খাইতো তা না। আর ও সবসময় ওর একটা গুণ আছে, গুণটা হলো এই, আমাকে কখনো খাবারের পড়ার কষ্ট কখনো দেয় নাই। আপনার দ্বিতীয় স্বামী? না প্রথম স্বামী? হ্যাঁ, আচ্ছা। আমাকে কখনো খাবারের কষ্ট বা কাপড়ের কষ্ট কখনো দেয় না, যা হুম পারছে হুম। তাই দিছে, টাকা নিয়ে নয়ছয় করতো না, এই দিক দিয়ে একটা গুণ আছে। আর ওর তো এটা ভাবা উচিত যে যেই মেয়েটাকে আমি ভালোবেসে বিয়ে করছি ও তো কাজ করে সব টাকা তো আমাকে আমার সংসারে লাগাইছে, নিজের তো একটা শখ করে একমট কাজের চুরু আনে না, এটা কিছু করে নাই। আমার ভাইয়া মনে আছে যে ফার্স্ট কবে ঈদের জামা বিয়ের পরে কিনছি, হুম হুম। যে যখন 14তে বিয়ে হয়েছে তখন ফার্স্ট রোজার ঈদের একটা জামা ও আমার শাড়ি কিনা দিছে, আর আমার মা একটা 3 পিস দিছে। তার তার পরের বছর কেউই দেয় নাই, বাবা মাও দেয় নাই, ও দেয়, ওর থেকেও নেয়নি। তার পরের বছর তো বাবুই হইলো, তার পরের বছর আমার মা দিছিল একটা 3 পিস। এইটাই শুধু আমার ঈদের জামা বলতে পারো, এছাড়া আজও পর্যন্ত আমি বলতে পারবো না যে ঈদের জামা কি। হ্যাঁ দিছে, আমার হাজবেন্ড টাকা দিত যে নাও কিনো, অথচ সেই টাকা নিয়ে আমি ওর বাবা মাকে দিতাম বা আমার বাবা মাকে আমি দিতাম, এরকমটা ছিল। আমার ছোট থেকে বড় হয়েছে, আমার কোনো বান্ধবী নাই, আমার কোনো বন্ধু নাই। আমার যে একটা মা বকছে সে কথাটা কার সাথে শেয়ার করুন, যে আমার মাকে যে বলো যে আমাকে যাতে এই ধরনের ভাষা বকা না দেয়, যাতে অন্য ভাষার বকা দেয়, এরকমটা মানুষ আমার ছিল না, কেউই নাই আজও পর্যন্ত না, যে আমার একটা কথাটা আমি তার সাথে শেয়ার করুন যে কোনটা ভালো কোনটা মন্দ, যাই হোক বাবা মার কাছে বলি মা এটা হয়েছে, আব্বু এটা হয়েছে, সবকিছুই এখন পর্যন্ত যা এটা হয়েছে সেটা হয়েছে, এটা কেউই নেই আমার। তো আমি যখন ওষুধ কোম্পানি চাকরি করতাম তো সেখানে একটা আন্টি, আন্টি আমার বয়স থেকে একটু বড়, তো আন্টি বলতাম, মানে তুই তুই করে বলতাম। ওই আন্টির সাথে যখন চলতাম তার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি ভাইয়া, অনেক কিছু শেখা বলতে আমি ওর কাছে সবকিছু শেয়ার করতাম, যেমন আমার ঘরের কথাই শেয়ার করতাম, আমার মা এটা বলছে আব্বু এটা বলছে। ও সবসময় আমাকে ভালোই বুঝাইতো যে থাক, বাবা মার মনে কষ্ট দিবে না, বা কারো কথা কারোর কাছে বলবি না, এরকমটা বলতো না, নামাজ পড়বি আল্লাহর কাছে বলবি। কিন্তু ও আমাকে কোনো দিন একটা খারাপ রং রুট দেখায় নাই যে এদিকে যা বা ওদিকে যা। কিন্তু আমার আব্বু একটু ওর নিয়ে একটু ভুল ধারণায় আছে যে ওর কারণে হয়তো আমি রনির সাথে বিয়ে হয়েছে, কিন্তু না, বরঞ্চ আমি ওকে বলছি যে আমি রনিকে বিয়ে করবো। ও বলছে যে তোরে আল্লাহ জ্ঞান দিছে বুদ্ধি দিছে, তাছাড়া আমার এই ভিতরে টানিস না, যাতে মানুষ আমাকে খারাপ বলবো বা সবাই আমার দোষ দিব, এরকমটা বলছে। কিন্তু ও কখনো আমাকে একটা খারাপ পরামর্শ দেয় না, সবসময় দেখা যায় আমি ওর কাছে ও অমুকে এটা করছে অমুকে এটা করছে এটা বলতেছি, ও বলতো এসব কথা বাদ দিয়া ভালো কিছু থাকলে সেগুলা বল, আমি ভালো কিছু শুনতে চাই, কে কি করলো সেটা শুনতে চাই না, মানে এরকমটা বলতো। তো আমার কাছে খুব ভালো লাগছে, ওর কাছ থেকে আমি শেখা নামাজ রোজা করা, কিভাবে তাহাজ্জুদ নামাজ পড়ে, কিভাবে কি করে, ওর কাছ আপনার থেকে প্রথম শেখা। স্বামীর কাছ থেকে? না, ওই যে ওষুধ কোম্পানি জব জব করছে সেখানে একটা আন্টি ছিল তার কাছ থেকে, এরকমটা ছিল। তো ওই আন্টিও আমার হাজবেন্ডকে একদিন ফোন দিছিল, প্রথম হাজবেন্ড, পরে ওই আমার আন্টি ফোনটা ধরছে, ধরার পর বলে এই আপনি ফোন ধরছেন কেন, ওর কাছে দেন, মানে ওই আন্টির সাথে খারাপ ব্যবহার, ওর মুখের মেন্নত কারণ ছিল ওর মুখের ভাষা, আর কিছুই না।
ওই ডিভোর্স হওয়ার কারণটা এটা, মানে 19 থেকে 20 হলে আমার মা খালা যেখানে যা আছে গোষ্ঠী শুদ্ধ বকাঝকা, আর আমি তো আছি, এটাই ছিল কারণ, তাছাড়া আর কিছুই না। তো দ্বিতীয় যে হাজবেন্ড, ওরও আমি বাসাও চিনি না, বাড়িও চিনি না, কিন্তু একই এলাকার, কিন্তু কোন বাড়ি আজ পর্যন্ত দেখতে যাই নাই। আর ওর নানুকে মনে হয় রাস্তায় দেখছিলাম, আমাকে দেখে নাই। আর ওর মাকে, ওর বাড়ি কই, বাবাকে আমি কিছুই জানি না। ওর যদি কাজের কথা বলি, একটাই কথা, আমি কাজ করতে পারলাম না। এখনো পর্যন্ত আমার ঘরে আছে, আমি যে আজকে এখানে আসছি আমার ছেলেটাকে ওর কাছে রেখে আসছি, আমি যে এখানে আসবো সেখানে আমার অনেক বাধা দিছে, এখানে আসতে আমাকে দিবে না, আমি যাতে মানুষের কাছে না বলি, ওকে নাকি সবাই খারাপ বলবে। কিন্তু আমার তো একটু কষ্টের জায়গা থাকে, আমি কার কাছে বলুন কষ্টের কথাগুলো? কষ্টের কথাগুলো আমার কে শুনবে? সবকিছু তো সবার কাছে বলা যায় না, আর সবাই সবাই শুনতেও চায় না, সবাই মনে করে যে আমারই দোষ, আমিই মনে খারাপ। আজ কয়েকটা মাস, ডিসেম্বর থেকে আজকে জুন মাস পর্যন্ত আমি ওরে বসায় বসা, মানে যেভাবে বাবুগিরি করে খায়, ও সেরকম করে খাচ্ছে। ওর কিছুই করবে না। ওর কথা, ওর সব আয়না দাও, ওর ঘরে বসে শুধু ফ্রি ফায়ার খেলবো, 3 বেলা খাবে। আর এই যে মানে আপনি একটা গেমস এর নাম বারবার বলছেন, এই হ্যাঁ, গেমস এর প্রতি মানে আপনার হাজবেন্ডের আসক্তি কবে থেকে? এটা মনে হয় যে ওই যে বিয়ের আগের থেকেই, বিয়ের আগে থেকে? আমি যখন ওর সাথে জব করতাম না, তখন ও দেখতাম যে এরকম গেম খেলতেছে আর কার সাথে যেন কথা বলে, তখন ভাবতাম যে কোনো হুম মেয়েদের সাথে হুম কথা হুম বলে। হুম। তখন তো আর বুঝতাম না যে এই ফোনের গেমের নামে এগুলো কথা বলা, এরকমটা। আর দেখতাম ও 12টা 1টা 2টা পর্যন্ত লাইনে থাকতো, জিজ্ঞেস করতাম বলে কি যে অনলাইনে কাজ করি, এগুলা বলতো, অনলাইনে কাজ করি এগুলো বলতো। আর ওর সাথে বিয়ে করছে অনেক কারণে ভাইয়া, যে প্রথমে দেখছি যে অটো চালাইছে, ভালোই তো শিখছে। তারপরে আমি ওকে বলি যে তুই যে আমাকে বিয়ে করবি, তোর যোগ্যতা কি, তুই তো 2 টাকা কামাই করতে পারস না। তো তখন ও আমাকে 4,000 টাকা এনে দেখায়, আমি এই টাকা কই পাইছস? বলে কি আমি অনলাইনে যে কাজ করি, এই বিটকয়েন না কি বলে, এগুলা বিক্রি করছি, এগুলা বিক্রি করে এই টাকাগুলো পাইছি। আমি যদি অটো না চালাতে পারি, আমি অনলাইনে জব করেও অনেক টাকা কামাই করতে পারবো, এরকমটা বলে। যে আমি তোকে অন্তত ডাল ভাত খায় সুখে রাখতে পারবো, আমি ওর মতো তোর আগের হাজবেন্ডের মতো এরকম করবো না। আর বলতো যে, আর বিয়ের আগে বলতো, আমি বলতাম তুই আমাকে কখনো কষ্ট দিবি না তো? পরে বলতো আমি তোর এত ভালোবাসুম, যেটা যখন তোর সাথে সংসার করুম তখন দেখবি, এখন মুখে বললে বিশ্বাস করবি না, মানে এরকমটা বলতো। আর আচ্ছা। ফোন দিলে বলতো কি, বাবু খাইছে, বাবু ঘুমাইছে, ওরে মারবা না, মানে এরকমটা বলতো। আমরা বাবুর জন্য কিছু করে রাখা যাবো, বা আমাদের একটা সন্তান হইব ওর জন্য করে রাখা যাবো, আর বাবুর জন্ম নিবন্ধনের কাগজে আমার নাম দিবা, এরকমটা বলতো। আর আমার আব্বুর কাছে হাতের ভাই আইসা ধইরা আমার আব্বুর মনটারে জয় করছে যে না, আমি ওর বাবা হিসাবে সব দায়িত্ব নিব সারা জীবন। ইভেন আমাদের যে কাবিননামা, সেখানেও লেখা যে সারা জীবন আমার ছেলের ভরণ পোষণ দায়িত্ব নিবে বাবা হিসাবে, এরকম কিছুটা লেখা। কিন্তু কি হলো, সে কোর্ট ম্যারেজে বিয়েতে, যে বিয়ে নাকি 15 দিনও গড়াইলো না। অক্টোবর 27 তারিখে বিয়ে, নভেম্বর 15 তারিখে একটা অফিসে নিয়ে, একটা ফার্মেসিতে নিয়ে সাদা কাগজে সই করে দিল। আচ্ছা, ফার্মেসিতে সাদা কাগজে মানে সইয়ের ব্যাপারটা আরেকটু বার আপনি আমাকে বলেন, মানে ফার্মেসিতে ডিভোর্স কেমনে হয়? মানে ওখানে দেখেছি কি, ওই যে একটা সাইনবোর্ডের মতো লেখা থাকে, আছে কি লেখা ছিল সেখানে কাজী অফিস, ফার্মেসিতে? হ্যাঁ কাজী অফিস। আর একটা বয়স্ক লোক ছিল, পাঞ্জাবি পরা টুপি পরা, ওনার ফার্মেসির মানে দোকান, মানে ওষুধপত্র বিক্রি করতেছে। আচ্ছা, উনি ওষুধ বিক্রি করতো, সঙ্গে আবার হচ্ছে তিনি কাজীও ছিল? সেটা আমার জানা নেই, মনে হয় ছিল, সেটা সঠিক বলতে পারবো না, ওকে। এরকমটা। পরে দেখা যায় কি, আমি ওনাকে কাজীকে জিজ্ঞেস করতেছি যে ছেলে কই, মানে কাজী আমার সাথে এরকম বিহেভ করতেছে যে আমি ওনার কোনো পূর্ব শত্রুতা, এরকমটা। আচ্ছা। পরে এক পর্যায়ে কাজী বলে কি, আমি কি কাজীকে বলে কি যে স্যার আপনি আমাকে কিছু কথা শুনেন। পরে উনি বলে কি আমি কোনো কথা শুনবো না, আমি শুধু ডিভোর্স করাবো, যা কথা বলো তোমরা বাড়ি থেকে বলে আসো, এরকমটা করে। পরে শেষ, ডিভোর্স হয়ে যায়। ও বলে যে ওর ভাই বলে সবকিছু শেষ, তুমি তো আমার থাকো, আমার থাকুক, ওর বাইরের গ্রামে পাঠিয়ে দেয়। পরে গ্রাম থেকে আমার কাছে চলে আসে। আপনাকে কোনো অফিসিয়াল কোনো লেটার দিছিল? না, আমাকে একটা কাগজ পর্যন্ত দেয় না, আমি কিছুই পাইনি। বরঞ্চ যে আমাদের যে কাবিন নামাটা, যে একটা টোকেন দেয়, সেটা বরঞ্চ আমার কাছে আছে। কিন্তু কিভাবে কি করলো, আমরা আজকে আমার বাবা, আমরা মানে গরিব দেখে হয়তো আমরা মানুষের কাছে বলতে পারিনি, কারোর কাছে যা বিচার তো দেওয়ার দূরের কথা, মানে কারোর কাছে বলি নাই যে আমাদের সাথে এরকম করছে। আমাদের এলাকায় এই চেয়ারম্যান আছে, মেম্বার আছে, কারোর কাছে আমরা জানাইনি। কিন্তু জানাই কি লাভ, জানাই কি কি হইব? সবাই বলবো যে আমার আব্বু বলে, সবাই বলবো
যে দেখা বিয়ে দেন নাই। আমার আব্বা আবার অন্যরকম, সে চায় কি যে একটা সমস্যা হয়েছে মেয়ের বা ছেলের, ঘরোয়া ভাবে সেটা মিটমাট করতে, 5 জন যে জানুক, এটা আব্বু চায় না। তারপর ওর সাথে ডিভোর্স তো হওয়া যাওয়ার পরে ওর নানু ওর আম্মু এলাকা ভৈরা সবার কাছে বলে যে 1 লাখ টাকা দাও বউ ছাড়াছাড়ি করছি, 1 লাখ টাকা দাও বউ ছাড়াছাড়ি করছি, সব ডিসমাস এরকম বলে। পরে আমার আব্বু আম্মু শুনতে তো খারাপ লাগে। পরে আমার আব্বু আম্মু সেখান থেকে ঘর ছেড়ে অন্য অন্য জায়গায় চলে যায়। তখন লোকে আসতে জিজ্ঞেস করে কি কি বিয়া দিছেন, 1 লাখ টাকা দেয় বলে সব ছাড়াছাড়ি হয়ে গেছে। পরে আমি ওরে বলি যে রনি তোমার আম্মু কি আমার 1 লাখ টাকা দিছে? বলে কি না। আমি তাহলে মানুষের কাছে বলে কেন? পরে বলে কি এটা তো ওদের স্বভাব, স্বভাব চরিত্র, এই জন্য বলে এরকমটা। আর আর আমার ছেলেরা এখন 2 চোখে দেখতে পারে না, মনে হয় যে ওর সামনে বসে ও খাবে, আমার ছেলেকে সাধবে না, এরকমটা। আমার ছেলে যদি একটা একটা জিনিস খায় সেটা ওকেও খাওয়াইতে হইব। বাবুরে দিছি, ওরে কেন দিব না, ওরে কেন খাওয়াবো না, এরকমটা। আমি একটা মেয়ে হয়ে যে কি সকালটা হলে সংসার চালাবো কিভাবে, কোথা থেকে কি আনো, আমার টেনশন থাকে এরকম যে থাক আমি না হলে একবেলা ভাত কম খাই, সেই ভাতটা আমার ছেলে ও খাইতে পারবো, এরকমটা। আগে আমার বাসায় যদি মেহমান আসতো আমার খুব ভালো লাগতো, মেহমান বলতে কি আমার ভাই, আমার ভাইয়ের বউ, বাবা মা। আর এখন যদি একজন কেউ আসে আমার ভয় লাগে, কতক্ষণে যাবে, যেমন ভাতটা একটু বেশি রান্না করতে হবে, এরকমটা লাগে। এরকমটা হয় যে ভাতটা একটু বেশি রান্না করতে হবে, কিন্তু অথচ সব আমার বাবা মার টাকা। আর ওই যে আমার যে প্রথম হাজবেন্ড ছিল ও সব পূর্ণ খরচ দিতেছে ওর ছেলের। আচ্ছা, একদম তাহলে আপনার যে দ্বিতীয় হাজবেন্ডের প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে ওই যে ও কাজ করতে পারবে না, ওর নাকি মাথায় সমস্যা, ঠিক আছে, ও কোনো কাজ করতে পারবে না। বাহ, ওর এখন কোনো কাজই করতে পারবে না। আমি ওকে নাকি বললে আনছি যে আমি ঠিক আছে, তোমার কাজ করা লাগবে না, তুমি বসে বসে খাইবা। আমি বলছি ঠিক আছে তুমি সুস্থ হলে কাজ করবা। ও বলে ওনার কি সুস্থ। শারীরিক বা মানসিক কোনো সমস্যা কি আছে? হ্যাঁ, আমার মনে হয় যে ও মানসিক ভাবে প্রতিবন্ধী, কারণ এই কারণে ও সকালে কি খাইছে দুপুরে মনে থাকে না, আর দুপুরে কি খাইছে সে সকালে সেটা মনে কি থাকে। তার যে গেমস এর প্রতি আসক্তি সেই কারণেই? হতে পারে যে অনেকের কাছে বলছি, অনেকে আমাদের বাড়িতে যে বাড়িওয়ালা থাকে বা আশেপাশে ভাড়াটিয়া সবাই বলে যে এই কারণে ওর এই সমস্যা। গেমস খেলার কারণে? হ্যাঁ, এই কারণে ও গেমস আর উত্তেজিত ভাবে কোনো কথা শুনতে পারে না। জোরে একটা কথা বললাম, জোরে একটা কিছু বললাম, সেটা শুনতে পারে না, এটাই হচ্ছে ওর প্রবলেম। আর ওর ফ্যামিলিতে বলবো যে ওরে ছেড়ে চলে আয়, ওরে ছেড়ে চলে আয় তুই, এরকমটা বলে। আসবো আবারও এখন আমার যে দ্বিতীয় হাজবেন্ড বাড়িতে আছে, তো ওকে কাজের কথা আর বলছি না, যেহেতু কাজের কথা বললে নিজের মাথা নিজে আঘাত করে, মানুষ টর্চার করে, আমাকে বলে যে আমার থেকে 10,500 টাকা পায়, এটা ওকে আমি দিয়ে দিলে চলে যাবে, এগুলো এরকমটা বলে। তো আমি আমার বাবা মার বলছি, আমার বাবা মা বলছে ঠিক আছে ঘর ছেড়ে দাও, ঘর ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসো। যেহেতু বাবা মা তো সন্তান ফেলে দিতে পারবে না, কিন্তু আমি আমার এই বাবা মার প্রতি আমি অনেক অনেক অন্যায় করছি, অনেক অবিচার করছি, মতোই আমার বাবার ছোট থেকেই বাবা মা নাই, অনেক কষ্ট করে আমার আব্বু বড় হয়েছে, অনেক দুঃখ কষ্ট দিয়ে আমার আব্বুর জীবন গেছে। আমরা 2টা ভাই বোন। যে এর মধ্যে একটা কথা আছে ভাইয়া, যেটা না বললি নয়, এই কিছুদিন আগে, এই 10-15 দিন আগে আমার ভাই আমার আব্বুর সাথে একটা কাজ করছে, যেটা আমার আব্বু এখন শুনলেই বুঝতে পারবে। তো সেই কাজটার কারণে আমার আব্বু এমন পর্যায়ে হয়েছে যে আমার আব্বুর আত্মহত্যা করার মতো। যাই হোক, সেটা আবার সলভ হয়ে গেছে। আমরা এরকম 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 কিছু কষ্ট আমরা আমার বাবা মারে দিয়ে দিছি। হ্যাঁ, মা আমাকে বকতো, মা আমাকে ভালো জন্যই বকতো। আমি হয়তো কারোর সাথে ফোনে কথা বলতেছি, রং নাম্বার কথা বলতেছি, কিন্তু কাজ উল্টাপাল্টা করতেছি, এই জন্যই মা আমাকে বকতো। আবার এর মধ্যে কথা আছে, মা আমাকে যে বকার মধ্যে লিমিট আছে, মা আমাকে অকাদ্য ভাষায়, খারাপ খারাপ ভাষায় আমাকে বকাঝকা করতো, যেগুলো একটা মেয়ের সাথে এগুলো বলা যায় না, সেগুলো মা বলতো। আবার মা এগুলো মনেও রাখতো না, কারণ মা আমাকে কম ভালোবাসতো না, এগুলো মনে রাখতো না, এই জন্য আমি কষ্টটা পেতাম না মার কাছ থেকে। যে আমার মা তো এগুলো মনে রাখতেছে না, বা আমার থেকে ছোটবেলা থেকে যা চাইছি তাই পাইছি। তার বলে আবার আকাশ পাতাল ব্যবধান কিছু চাইনি, যেটা সামর্থ্যের ভিতরে সেটাই দিচ্ছে বাবা মা। যেমন ঈদের চাঁদে আমার বাবা মা দেখি নাই যে একটা নতুন কাপড় নিয়ে আমার আব্বু মা সেটা পরছে, আমাদেরকে না পরে। আমরা একটা কিছু আব্বু ছোটবেলা রাত্রেবেলা আনলে, ছোটবেলায় যখন ছিলাম, যে না খাওয়ায় আমাদেরকে ঘুমের থেকে উঠে তারপর আমাদের খাওয়াইবো, এটা আব্বু আনছে। আমার আব্বু অনেক কষ্ট করছে, অনেক জীবনে এমন কোনো কাজ নেই যে আমার আব্বু না করছে, রিক্সা পর্যন্ত আমার আব্বু চালাইছে।
যেটা আমাদের জন্য যে একবেলা আমাদের হাতে কখনো বিয়ের আগে আমার আব্বু আমাদেরকে কাজে যেতে দেয় না। শুধু ওই 2013 সালে আব্বুকে বুঝাইয়া যে কাজে লাগলাম, তারপর তো জানুয়ারিতে সরি মাসে তো বিয়ে হয়ে গেল, এরকমটা ছিল। কোনোদিন যে ঘরের পরিবার দিয়ে কাজ করাবো, হাত রত আছে আব্বুর কথা, ততক্ষণ আমার আব্বু কাজই করছে। এর মধ্যে আমার মা 2বার স্ট্রোক করছে। আমার মা মুখে কথা বলতে গেলে মুখে কথা বাজে। তারপরও মাঝে মাঝে আমার আব্বু বলে কি করবি থাক, তোর মা স্ট্রোক পাগল, একটা কথা বলে মানায় নিস। মা যদি একটা বলে আমিও মারে দুটা শোনাই, এটাই আমার অন্যায়। মা বলছে বলুক, আমি নিজ মেয়ে মাথাতে থাকি, কিন্তু না, ওটা মুখে মুখে তর্ক করতাম, সেটা নিয়ে ঝামেলা হইতো, ঝগড়া হইতো। এটাই বাবা মারে অনেক কষ্ট দিয়েছে, অনেক। এই রনির জন্য আমি আমার সন্তানের জন্য কিছু সঞ্চয় রাখছিলাম, যেটা হয়তো ভবিষ্যতে কাজে দিবে। আচ্ছা, এই টাকাটাও তো আপনি তার হাতে তুলে দেন। না, ওরা তো আমার কাছে ছিল, মানে আমি সংসারে বাজার করছি, ঘর ভাড়া দিছি, এরকমটা। যে আজকে ওর জন্য আমার সঞ্চয়টা আমি একদম শেষ করে দিলাম। আমার একটা ফোন ছিল, ওইটাও বিক্রি করে দিছি। মানে এখন শুধু ঘরের জিনিসগুলো বিক্রি করা বাকি আছে, মানে এরকম পর্যায়ে যে। তারপরে দেখছি ও যদি ভালো হয়, ও অসুস্থ যে চাকরি নি করে, শুধু আমারটাই, ওটাই আমি দেখি, ও কি আমারটা দেখবে না? তাহলে শুধু সবগুলা কি নাটক ছিল? যে এরকম ভাবে মানুষের কিভাবে ঠকায় বইলা, যে আমাকে হাত মোজা পরাবো, আমি চোখে কোনোদিন সুরমা দিইনি, সবসময় কাজল দিছি। ও আমার বলতো কাজল দিলে চোখে গুণা, নিজে সুরমা টাকা দিছি, আমি কিনে নিছি, সুরমা পড়তে হবে। যাক ভালোই তো, এরকম একটা হাজবেন্ড পাইছি। আবার বলে যে বুড়ো ফেলা করলে গুণা, ফেসিয়াল করলে গুণা, আমি যেরকমটা আল্লাহ বানাইছে এরকমটাই ভালো। আবার এখন আবার বলে যে সকালবেলা রুটি খাইবা, রাত্রে রুটি খাইবা, একবেলা ভাত খাইবা। মানে আমি যে কোন দিকে যাবো আমি নিজে দিশা পাই না। এখন হয়তো ওর সাথে আছে জানি না বাকি জীবন ওর সাথে থাকতে পারবো কিনা। ওরে তো কাজের কথা বলেই যাবো না, মানে ওর সাথে থাকতে হলে ওরে সারা জীবন আমার কামাই করে খাওয়াই দেবো। আর আমার ওর সাথে থাকতে হলে আমার ছেলে আমার সাথে থাকতে পারবো না, আমার ছেলেকে আলাদা করতে হবে। আর ওর সাথে থাকতে হলে ওকে এখন ইমার্জেন্সি একটা ফোন কিনে দিতে হবে, এরকম মানে বায়না। তাহলে ওর সাথে থাকতে পারবো, ও ভালো একদম সুস্থ সবল থাকবো, গেম খেলবে সুস্থ। এখন তো গেম খেলতে পারে না, আচ্ছা, এটাই, কোনো গেম খেলতে পারে না। এই রোজার মাসেই ওর ফোনটা হারায় যায় তখন থেকে। আর এমন একটা মানুষ যে বোর একটা জ্বর হলে একটা নাপার ট্যাবলেট 2 টাকা দাঁড়িয়ে দিব, সেই ক্ষমতা ওর নাই। এই যে মানে আপনার যে দ্বিতীয় হাজবেন্ড, মানে জি। ইনি যে বদলে গেল, এই বদলে যাওয়াটা আসলে মানে কখন থেকে বা কবে থেকে? বিয়ে তো হয়েছে 2020 অক্টোবর 27 তারিখে। তো এই 1 সপ্তাহ সংসার করছি ভালো, তারপর থেকে। শেষ মোমেন্টের কথাগুলো আমরা শুনতে চাই। কে আমি আপনার কাছে যাব আবার একটু বলছি, সেটা হচ্ছে গল্পটা গুছিয়ে নিতে হবে আপনাকে। আরো কিছুটা সময় আমরা আপনাকে দেব। তো এই বাকি সময় আপনার বর্তমান যে সিচুয়েশন, সেই বর্তমান সিচুয়েশনের গল্পটা শুনবো। কেমন যাচ্ছে আপনার জীবন, এবং একটু সুখে থাকার জন্যই যদি বলি যে দ্বিতীয় বিয়েটা করা। হ্যাঁ, তার আগে কি প্রথম যখন আপনি বিয়েটা করেন তখন তো আপনার আলটিমেটলি বিয়ের বয়সও হয় নাই, যদি না, আমার ভুল না হয়। হ্যাঁ এবং অনেকেই বলছিলেন, তো ওই বিয়েটা আসলে ওই সময়ে আহ, এত দ্রুত করবার মূল কারণটা কি আপনার মা ছিল? হ্যাঁ, কিছুটা মাই ছিল। তো অনেকেই বলছিল একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনার মায়ের সঙ্গে আপনার মূল দূরত্বের কারণটা কি? উনি আপনাকে কখনোই কেন জানি গল্পটা শুনে অনেকেরই মনে হচ্ছে যে মেনে নিতে পারছিল না, বা দেখা যাচ্ছিল যে আপনাকে খুব প্রেশার ক্রিয়েট করে বিয়েটা দিলে। প্রেশার ক্রিয়েট করে বিয়েটা দেওয়ার কারণটা কি ছিল? না, আমার মা এরকম, যেমন এই 1 সপ্তাহ কিছুদিন আগে আমার সামান্য একটা জ্বর হয়, তো মা আমাকে দেখতে আসে। মানে তখন আমি মারে বলি যে মা, আসছো আমার জন্য পেয়ারা নিয়ে আইতা। তো আমার মা কয় যে টাকা দে পেয়ারা নিয়ে আহি। আর পেয়ারা কি আমগো বাসায় কি গাছ আছে? মানে মা এই ধরনের কথাবার্তা, যে টাকা দে আমি কিনা নিয়ে আহি, আর পেয়ারা কি আমগো বাসায় গাছ আছে? আচ্ছা, মানে এরকম কথাবার্তা দিয়ে মার সাথে আমার সাথে টুকিটাকি লাগতো। তো আমি তখন ভাবলাম যে সামান্য জ্বর হইছে আর মারে একটু পেয়ারা আনতে বললাম, যে মা এই কথা কইলো, এটা নিয়ে আমি থেমে গেছি। এরকম মা হচ্ছে এরকম কথাবার্তা বলতো। আর মার একটা বদ অভ্যাস, মা যখন বকাঝকা করতো, আমি যে ওনার মেয়ে ওইটা মনে হয় ওনার মাথায় থাকতো না। যেগুলো আমাকে বলা যাইবো না উনি সেগুলো বলতো। এমনকি আমার ছোট ভাইটা নিয়েও খারাপ খারাপ ভাষা আমাকে বকতো, আর কথা আচ্ছা, বলতো যে মানে কাইন্ড অফ পরিবারের উপরে রাগ করে বা জিদ করে হ্যাঁ, আপনি বিয়েটা করেন, প্রথম হ্যাঁ, বিয়েটা। প্রথম বিয়েটাই যে আমার কথা ছিল যে আমি কানা ল্যাংলা যারা পাম তারাই বিয়ে করুন।
এরকমটা আমার ইচ্ছা। জীবনের এত বড় একটা সিদ্ধান্ত, মানে আপনার কি একটাবারও ভয় লাগে নাই বা একটাবার আপনার হ্যাঁ, চিন্তা আসেনি যে হ্যাঁ জীবনের লাগছে। এত বড় একটা সিদ্ধান্ত আপনি নিতে যাচ্ছেন, সেই সিদ্ধান্তটা এটা উল্টাপাল্টা সিদ্ধান্ত আপনি নিতে যাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই লাগছে। কারণ আবার লাগছে আবার লাগেনি। কারণ আমি তো আমার ফ্যামিলিরে জানাইছি। আমি তো আমার মাকে বলছি যে আমি এরকম ওকে। একটা ছেলের বিয়ে করতে চাই। আমার মা তো একটাবারের জন্য বলে নাই যে ওই ছেলেটারে বাসায় নিয়ে আয়। হুম হুম জিজ্ঞেস হুম। করি যে ও আগে বিয়ে করছে কিনা বা ওর বাড়ি কই, ওর ঘর কই। আমি তো ওর কিছুই জানি না। আমার মাই যেখানে সাপোর্ট করে নাই তো সেখানে আমার থেকে লাভ কি? এজন্য আমি আমি আমার পথ বেছে নিছিলাম। এরকমটা চিন্তা ভাবনা ছিল। যে থাক, বিয়ে তো হইছেই। এরকমটা। আর যখন বিয়ে করে আসি তখন আব্বু দেখছে, আব্বু দেখা রাগারাগি আর করে নাই, মেনে নিছে। একটা ঘর ঠিক করে নিছি আমরা। ঘরের যা পারছে আব্বু তাই দিছে। বাকিটা আমরা কাজ টাজ করে জোগায় কিনা নিছি। আর আমার শ্বশুর বাড়ি থেকে আমার ছেলে হওয়ার পরে আমাকে মেনে নিছে। আমারও একবার আর এর মধ্যে আমার শ্বশুর বাড়ির কিছু ভুল আছে, শুধু যে আমার সাথে এরকমটা হয়েছে সবারই আছে। যেমন যখন বাবু হওয়ার পরে আমার শ্বশুর বাড়িতে বলতাম যে আমার নিয়ে যান বাড়িতে, বলতো কি ঘর নাই, ঢাকায় থাকো, ঢাকায় থাকা কাজ করে টাকা জমাও, দুই জামাই বউ টাকা জমাও, এরকমটা বলতো। তা আপনি কখনো আপনার মানে শ্বশুর বাড়ির সাথে শেয়ার করেন নাই যে তার ছেলে কোনো ধরনের কাজ করতেছে না, বসে বসে খাচ্ছে? মানে এই যে দ্বিতীয় হাজবেন্ড, জি। আমি তো শ্বশুর বাড়ি চিনি না, কিভাবে বলুম? আমার শ্বশুর বাড়ি থেকে এই আমার শ্বশুর যে বাড়ি সেটাই তো আমি হ্যাঁ। চিনি না, আমার শাশুড়িকে সেটাই তো আমি চিনি না, শুধু ওই যে ভাসুর যে বড় ওইটারই চিনি, আর এই ছাড়া তো আমি কিছুই চিনি না। যদি প্রশ্ন করা হয় তাহলে আপনি কিসের বিশ্বাসে এই বিয়েটা করলেন? মানে আপনি একবার ভুল করেও কি আপনার শিক্ষা হয় নাই, মানে আপনি আবারও সেই একই ধরনের ভুল হ্যাঁ, করলেন সেটা দ্বিতীয়বার? হচ্ছে এই যে আমাদের মানে পাশাপাশি বাড়ি ছিল, জি যেহেতু ওরা বাড়িওয়ালা আমরা জি। ভাড়াটিয়া, তো জানি যে ওই বাড়িটা চিনি। আর যখন আমার আব্বু বলছে যে গার্জিয়ান ছাড়া বিয়ে দিবে না, তখন হুম। ওর আপন বড় ভাইকে নিয়ে, যেহেতু ওর বাবা নেই, ওর বাবা ছোটবেলায় ওর মারা মায়ের গেছেন। যাই হোক মারাই গেছে। হুম 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 আহ হুম। বাবা নেই, ওর মা আর ও। তাছাড়া ওর ভাই বলছে যে আমার বাবা, আমি ওর বাবা হলো আছি, ওর বড় ভাই হলো আছি। এরকমটা করে ওর ভাই নিজে আমাকে নিয়ে হুম হুম কোর্টে হুম নিয়ে হুম। বিয়ে করাইছে। ওর ভাই, বড় ভাই। বিয়ে আচ্ছা। করার পরে ও ওর ভাইরে বলে যে তুমি আমার বিয়ে করেছো, এখন বাড়ি থেকে মানায় নাও। পরে ওর বড় ভাই ওরে বলে কি, আমি তো তোর এই জন্য বিয়ে দিয়েছি যাতে তোর বাড়ি থেকে বাড়ি করে দেয়, সবকিছু আমার নামে করে দেয়। এইটা হলো কারণ কথা। তারপর জানি না কি হয়েছে ওর ফ্যামিলিতে, ওর ওর ওদের বাড়িতে আমাদের বাড়ির থেকে একটা লোকও যায় নাই। আর এর মধ্যে হয়েছে কি ভাইয়া, ও যে রনি, ও নাকি ওদের বাড়িতে যায় সম্পত্তি করছে। পরে ওর মামা কিছু লোকজন নিয়ে আমার মার বাড়িতে যায়, যাওয়ার পরে বলে কি যে রনির কাছে যে বিয়ে দিচ্ছেন, ওর মামা বলে যে রনির কাছে যে বিয়ে দিচ্ছেন গার্জিয়ান ছাড়া কিভাবে বিয়ে দিলেন? পরে আমার মা বলে গার্জিয়ান ছাড়া তো বিয়ে দেয়নি, ওর বড় ভাই আসছে। পরে ওর মামা বলে ওর বড় ভাইকে। পরে আমার মা বলে যে ওর বড় ভাই এই নূর হোসেন যে পাগলা জব করে মার্কেটে। পরে ওর মামা বলে নূর হোসেন বিয়ে করাইছে? বলে বলে হ্যাঁ। তো সবাই যা লোকজন বলে কি, তাও তো কোনো কথাই না, যেখানে বড় ভাই বাপের মতো আইসা উপস্থিত ছিল, মেয়ের শাড়ি চুড়ি গয়নাগাটি দিয়া গেছে, সেখানে আর কিসের কথা? পরে যাইয়া নাকি ওর বড় ভাই জিজ্ঞেস করছে, তখন ওর বড় ভাই ওরে ফোন দিয়া বলে যে তুই আমার নামটা বললা দিছস, আমি তো তোর বিয়ে করেছি যাতে তোর বাড়ির থেকে বাইর করে দেয়, লেগে তোর আমি ওরে বিয়ে করাইছি। এটা হলো কথা। মেইনলি আপনার যে দ্বিতীয় হাজবেন্ড, ওনার ভাইদের সঙ্গে একটা পার্সোনাল সমস্যা ছিল হ্যাঁ, এবং সেই সমস্যাটার জন্য হচ্ছে মানে আপনাকে একটা প্ল্যান করে হচ্ছে আপনাকে সরায় দেয় এখান থেকে। হ্যাঁ হতে পারে। আমার শুধু আমি যে মানুষে বলে যে বিয়ের যে একটা কাবিননামা, একটা টাকা, আমি তো আজ পর্যন্ত সেটা দাবিও করিনি। যে আমি বলি আমি তো টাকার জন্য তোমার বিয়ে করিনি, যে আমার কাবিননামার টাকা দিলে আমি তোমার সালুম, সেটাও আমি কখনো বলিনি। যে আমার ছেলের জন্য, আমার ছেলের সাথে কি করছো তুমি, সেটাও আমি বলিনি। বরঞ্চ আমার শুধু কথা বলতো কি যে তোমার কথা রেকর্ডিং করা আছে, তুমি বলছো ওরা ছাড়া দিবা, নিজের থেকে তোমার কথা রেকর্ডিং করা আছে। শুধু ওর এই বড় ভাই, কথাগুলো কে বলতো ওর আপনাকে? বড় ভাই বলতো। আচ্ছা, যিনি আপনাকে বিয়ে দিয়েছিল। হ্যাঁ, আমাকে কোর্টে নিয়ে বিয়ে করেছে তিনি বলতো আচ্ছা, যে আপনার দ্বিতীয় সংসারের বয়স এখন কতদিন চলছে? 2020 সালে যে অক্টোবর 27 তারিখে বিয়ে হয়েছে। অলমোস্ট এক বছরও এখনো হয় নাই। হ্যাঁ, আচ্ছা, তো এই এক বছরে একটা মানুষ চেঞ্জ হয়ে গেল এবং আপনি কখনো জানতে চান নাই যে আমার শ্বশুর বাড়ি কোনটা? আপনি হ্যাঁ, বলতেছিলেন যে আপনার সেকেন্ড হাজবেন্ড যিনি, এই ভদ্রলোকের বাড়ি আছে এবং হ্যাঁ, বাড়িওয়ালা তিনি। হ্যাঁ। তো তার যদি সে বাড়িওয়ালা হয়ে থাকে তো সেই বাড়িতে কি আপনি উঠছিলেন? না, আমি যখন ওর বাড়িতে চলে যায় রাগ করে, হুম হুম তখন হুম ওর বড় ভাইকে আমি ফোন দিয়ে বলি যে আমার হাজবেন্ড যেখানে থাকবে আমি তো সেখানে থাকবো, হুম। আমি চলে আসি। পরে বলে তুমি এ বাড়িতে আইসো না, তোমাকে কোনোদিন আমার নানু আম্মু মেনে নিবে না। এই কথাটা কি আপনার হাজবেন্ড আপনাকে বলে? না, ওর বড় ভাই বলে। আচ্ছা,
আর ওর বড় ভাইরা ও আমার হাজবেন্ডকে অনেকে বলি যে তুমি যেখানে থাকবা আমি তো সেখানে থাকবো, আমি চলে আসি। পরে ও আমাকে বলে, এটা কি তোর বাবার বাড়ি? তোর বাপের বাড়ি বানায় রেখে গেছে, তুই তো দান্দাবাজ, তুই তো দান্দা করে খাস। আমার তো টাকা লেগে ছাড়স না, 2 লাখ টাকা তোরে দিব, তারপর তুই আমার ছাড়বি। আমি কি কিছু বুঝি না মনে করছোস? এগুলো বলে। আর আমি এখন আরো বলি যে তুমি বাসায় না যেতে পারি, তুমি রাস্তায় আমার একটু ঘুরে নিয়ে আসো বোরকা পরে। কি ওইটা তো আমগো বাড়ি না, আমার নানির বাড়ি। তাহলে কি পুরোটা কি মিথ্যা কথা ছিল, মানে তিনি বাড়িওয়ালা বা এই বিষয়গুলো? না, বাড়ি ওদের বাড়ি বলতে কি, যে ওর নানুর বাড়িতে থাকে, ওর মা আর আচ্ছা, ওর মামা, ওকে ওর নানু, ওকে এরকমটা। ওকে, উই গট ইট। সো এখন বর্তমানে যদি বলি যে কি একদম শেষের দিকে সময়টা, হ্যাঁ, জি। এই শেষের দিকে এসে যদি আপনাকে সময় দেয়া হয় আর 4 থেকে 5 মিনিট, আহ, কাউকে কি কিছু আপনি বলতে চান, যে আপনার বাবা মা কিংবা আপনার হ্যাঁ, দ্বিতীয় হাজবেন্ড বা আপনার প্রথম হাজবেন্ড কিংবা সেই মানুষগুলো, আপনার এই যে সেকেন্ড বিয়েটা যেই ভাইটা দেয়, মানে আপনার জি। হাজবেন্ডের যে ভাই, তাকেও কি কিছু বলতে চান? একদম একদম লাস্ট মোমেন্টে এসে কি আপনাকে ফ্লোরটা পুরোপুরি আমি ওপেন করে দিলাম, যে আপনি আপনার শেষ মোমেন্টের কথাগুলো বলতে পারেন চাইলে। জি, আমার প্রথম কথা হচ্ছে এই যে আমি আমার বাবা মার সাথে অনেক অন্যায় করছি, বাবা মার কথা অবাধ্য হয়েছি, শুনি নাই, বকাঝকা করছি, অনেক কিছু করছি। যদি আব্বু আম্মু তোমরা শুনে থাকো, আমার আজকে তোমরা মাফ করে দিও। আর দ্বিতীয় কথা, যে আমার প্রথম যে হাজবেন্ড, ওরে বলবো যে তুমি যে শুধু শুধু আমাকে সন্দেহ করতাম, সন্দেহের কারণগুলো খুঁজা দেখা তারপরে বলতো যে এই কারণে তোমাকে আমি সন্দেহ করি। আমি যে সুন্দর হব, আমি যে ইয়া হব, তুমি তো হুম, সংসারে চালায় রাখতে পারো নাই, আমি কিভাবে সুন্দর হবো? আর তাছাড়া আমি চাকরিটা করে টাকাটা তোমার সংসারে লাগাইছি, কোনো রূপে সাজগুজে লাগাই নাই। তুমি কোনোদিন আমার মনটারে বুঝতেই চাও নাই, কিন্তু আমি বুঝা গেছি। আর আজকের এই গল্পটা কি আপনার সেকেন্ড হাজবেন্ড শুনতেছে? হ্যাঁ, ওরা বলতে শুনতে যে তুমি শোনো, এই কিছু না বলার কথা থাকতে পারে আমার, সেগুলো জানতে পারবা। কে একটা প্রশ্ন যদি করা হয়, আপনার বর্তমান যিনি হাজবেন্ড রয়েছেন, এই ভদ্রলোক যদি আপনাকে কখনো ডিভোর্স করে, আপনি কি আপনার প্রথম হাজবেন্ডের কাছে ফিরে যেতে চান? না, আমি এখন আমার এসব সংসার নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, আমি আমার বাবা মার কাছে চলে যাবো। সবচেয়ে বড় কথা, আমার ছেলে আছে একটা, যেহেতু আমার ছেলের সামনে অনেক বড় ভবিষ্যৎ, আমি অনেক ভুল করছি, আমার এসব আগেই ভাবা উচিত ছিল। যেহেতু এখন আমার আমার চোখ খুলছে, আমি ভুল করছি, আর ভুল করতে চাই না। আমার ছেলেটাকে নিয়ে এখন আমি বাঁচতে চাই। আমার ছেলের অপারেশন আছে, কিছু মানতি আছে, যে হুম চাকরি বাকরি হুম করে হুম। আমি আমার ছেলের নিয়ে থাকতে চাই। প্রথম আচ্ছা, হাজবেন্ড কি করলো সেটা দেখার বিষয় এখন না। বর্তমানে আসলে আপনার হাজবেন্ডের সাথে আপনার যে দ্বিতীয় যে স্বামী, এই ভদ্রলোকের সঙ্গে আপনার সম্পর্কটা কেমন? কেমন, ওই যে সকালবেলা ঘুম থেকে উঠতেছে 10টা বাজে, ওইটা আমি ভাত দিতেছি বা খাইতেছে, খাওয়ার পর যে আমার ভাই আমাকে একটা ফোন দিছে, বা ওইটার মধ্যে ওর হুম আইডি হুম হুম। খুইলা আবার গেম খেলতেছে 2 ঘন্টা, দিতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, এটাই, আর কিছুই না। ওনাকে কি আপনি ট্রিটমেন্ট করানোর যে চেষ্টা সেটা হ্যাঁ, করাইছিলেন? হ্যাঁ, করেছে। আমার নিজের টাকা খরচ আচ্ছা, করে আমি ডক্টর কি বললেন? ডক্টরের কাছে, ও বলছে যে আমার মাথায় সমস্যা, আমি চিল্লাচিল্লি শুনতে পাই না। ডাক্তার কতগুলো ওষুধ দিলে, ওষুধ খাইছে, ওর কমেই না। ওর একই অবস্থা, ওর বাড়ি কাজ করতে পারবে না, ও কোনো কাজ করতে পারবে না এখন। সুস্থ হলে তারপর একই কথা, এটা 7 কি মাস। ডক্টরের কথা ছিল, মানে না, ডক্টর কি বললেন, মানে ডক্টর আর বলছে ঠিক আছে, চিল্লাচিল্লি শুনতে পারো না, চিল্লাচিল্লি কেন শুনবা, চিল্লাচিল্লি শুনলো না, এই ওষুধগুলো খাইছি, এগুলা খাইয়া দেখো। আমি খাওয়াইছি ওরে, ওরে খাওয়াইছি। আমার আব্বু আম্মু বলছে তোর টাকা দিছি, টাকা কয়? আমি বলছি আমি ডাক্তার দেখাইছি, আজকে হয়তো শুনতে পারবে না আমার আব্বু আম্মু। আমি হুম সেদিন হুম মিথ্যে হুম। বলছি, আমার কোনো রোগ হয়নি, সেটা ওরে মানে ডাক্তার এই দেখাইছি। বিষয়গুলো আপনার বাবা মা জানতো না এতদিন, যেগুলো না, আজকে এখানে না, বললেন? আমার বাবা মা জানতো না, আমি ওরে ওকে দেখাইছি। ওকে, আর এত টাকা পয়সা খরচ হয় এই কারণে যে তো ও বসে বসে খায়, এই জন্যই ওর পকেট খরচটা আমার দিতে হয়। অলরাইট। একদম শেষ মোমেন্টে কয়েকটা কথা, আমি জানি না যারা আজকে শুনছেন তারা গল্পটা কিভাবে দেখলেন বা কিভাবে আপনি আপনার জায়গা থেকে পোর্ট্রে করলেন, বাট আমি শুধু এতটুকু বলবো যে একজন মা এখানে তার সন্তানের জন্য, তার চোখের যে পানিগুলো আমি দেখছি তার সন্তানের জন্য, প্রথমত তার সন্তান হচ্ছে ফিজিক্যালি একটু অসুস্থ। আমরা অবশ্যই আপনার ছেলের জন্য অনেক দোয়া রইলো, যে ইনশাল্লাহ ও খুব দ্রুত রিকভার করবে এবং আবারও স্বাভাবিকভাবে সেই জীবনযাপন করবে। একই সঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে, হতেই পারে আপনার যে দ্বিতীয় হাজবেন্ড তিনি মানসিকভাবে অসুস্থ বা ফিজিক্যালি তিনি দুর্বল, হতেই পারে। আমরা সেখানেও যেটা বলবো সেটা হচ্ছে যে এই ভদ্রলোকের যদি ট্রিটমেন্ট করানো দরকার হয়, সেই ট্রিটমেন্টটা যদি করানো সম্ভব হয় আপনাদের জায়গা থেকে, সেই ট্রিটমেন্টটা করাবেন এবং একজন ভালো ডক্টর দেখিয়ে আসলে তিনি যেই বিষয়টা সাজেস্ট করবেন, আসলে কি তিনি মেন্টালি দুর্বল নাকি এটা তার টোটালটাই অভিনয়, এই জিনিসটা মনে হয় একটু ফাইন্ড আউট করা দরকার। তৃতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে যে গেমিং বা গেমস এই জিনিসগুলো
আহ, আসলে ডেফিনেটলি পার্ট অফ এন্টারটেনমেন্ট, তবে হ্যাঁ এই জিনিসগুলো এতটা বেশি কখনোই কন্টিনিউ করা উচিত না, যাতে করে আপনি আসক্ত হয়ে পড়েন কোনো গেমের উপরে। হোয়াট এভার দ্য গেম, আমরা কোনো স্পেসিফিক ভাবে কোনো গেমের নাম আমি নিচ্ছি না, শুধু এতটুকুই বলবো গেমস বা গেম এই জিনিসটাকে পার্ট অফ এন্টারটেনমেন্ট হিসেবেই ধরা দরকার। একই সঙ্গে আজকে মা বাবার বিষয়ে বেশ কিছু কথা বলতে যে কেয়া বলছিলেন যে মা বাবার সঙ্গেও বেশ কিছু অন্যায় ছিল এবং মা বাবার সঙ্গে বেশ কিছু দুর্ব্যবহার বা বাজে ব্যবহার। ওই মানুষগুলোই তো এখনো কেয়া যদি ভুল না করি পাশে আছে আপনার, রাইট? হ্যাঁ, যাদের সঙ্গে আপনি একসময় মিসবিহেভ করছিলেন জি। এবং একই সঙ্গে ব্যাক টু ব্যাক দুইটা ভুল ডিসিশন আপনি আপনার আপনার লাইফে নিয়ে নিলেন। আপনার মা আপনাকে প্রেশার ক্রিয়েট করলো, আপনি জোর করে বিয়ে করে ফেললেন। হ্যাঁ, দ্বিতীয় বিয়েটাও যদি বলবো সেটা হচ্ছে একটু সময় নিয়ে করা উচিত ছিল, সেখানেও আপনি সময় নেন নাই, কিংবা আপনি প্রতারিত হয়েছেন। তো আপনার কি মনে হয় কি আপনি প্রতারিত হয়েছেন নাকি আপনি সময় নেওয়াটা আর একটু উচিত ছিল, না কোনটা? আমি প্রতারিত হয়েছি। যেমন ওর বড় ভাই 5 ওয়াক্ত রোজা নামাজ পড়ে, হুম। সারাদিন কাজে থেকে আসার পর নাকি নামাজ তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন পড়ে তারপর ঘুমায়। সেই একটা মানুষ নাকি সারাদিন একটা মিথ্যা কথা বলে না। তিনি কিভাবে আমার সাথে এমন করতে পারলো? আমি তো ওনার কোনো ক্ষতি করি নাই। আর তিনি যদি না আসতো আমাদের বাড়িতে, হয়তো আমার আব্বু সেখানে বিয়ে দিত না আমারে। হয়তো বলতো তুমি ওখানে চাকরি ছেড়ে দাও। তো আমি চাকরি ছেড়ে দিতাম, অন্য জায়গায় দেখতাম। রাইট। সে কিভাবে পারলো আমার সাথে এমন করতে? আমি তো ওনার কোনো ক্ষতি করি না, বাট ওনাকে আমি চিনিও না। আমার সাথে দরকার ছিল কি এমনটা করা? বলতো যে আমার ভাইরা এখানে বিয়ে করাবো না। উনি ওনার বাইরে বুঝাইতো যে না, এরকম মেয়েদের বিয়ে করলে আমার নানু আম্মু মানবে না। ওনার ওনার মার সাথে শেয়ার করতো, ওনার মা পারতো আমাদের বাসায় আসতে। তা তো করেনি। কি হবে তাহলে? এই নামাজ রোজায় কোরআন পড়ে। না অবশ্যই, মানে যে আমরা ধর্মের ব্যাপারটাই যদি বলি হ্যাঁ, যে যার যার ব্যক্তিগত ব্যাপার, নামাজ রোজা হজ প্রত্যেকটা জিনিস তো যার যার ব্যক্তিগত ব্যাপার, এবং এর বাইরেও তো মানুষ বলে একটা সত্তা থাকে, হ্যাঁ, সেটাই। সেই মানসিকতার পরিচয়টাও তাকে দিতে হবে। একই সঙ্গে রিলিজিয়াস জায়গা থেকে তিনি তার ধর্ম তিনি অবশ্যই পালন করছেন এবং করবেন। তার পাশাপাশি আসলে মানে মানুষকে কষ্ট দেয়া এটাও তো ঠিক না। তো আমরা শুধু এতটুকু অনুরোধ করব, সেটা হচ্ছে যে এমন কোনো কাজ যেন অন্যের জন্য আমরা না করি, সে সেটা দ্বারা কষ্ট পায়। আজকে যেমন কেয়া এখানে এসে তার সঙ্গে অন্যায় হয়েছে সেই কথাগুলো তিনি এখানে বলছেন, এখানে আসলে কোনো বিচার দেওয়ার জায়গা নেই।